রিয়াদ, এই রিয়াদ, তাড়াতাড়ি নিচে আয়। আমি মোবাইলে গেমস খেলতেছি, তখনই আম্মু ডাক পড়লো। ধুর, ডাকার টাইম পেল না। আমি খেলা বন্ধ করে নিচে গেলাম। কি হয়েছে, এভাবে চিল্লাও কেন? নে ধর, বাজার থেকে এগুলো নিয়ে আয়। হাতে একটা লিস্ট দিয়ে, আমি পারবো না, আমি কোনোদিনও বাজার করেছি নাকি? করস নাই, এখন করবি। আমার মতো পিচি পোলারে তুমি বাজারে পাঠাচ্ছ? আমাকে যদি রাত কেউ ধরে টাকাগুলো কেড়ে নেয়, না না, মই পারম না। তা বললে হবে না, তোকেই যেতে হবে। না, আমি পারবো না, আমার ভয় করে না বলছি। তোর ভয়ের গুষ্টি উদ্ধার করব, যা বলছি। আমি তো ভয়ে কাচুমাচু হয়ে গেছি, কি আর করার, বাধ্য হয়ে যেতে হলো। আচ্ছা, টাকা দাও। এই নে ধর। আম্মু, আমাকে কিছু দেবে না? তোকে কেন দিব? মা, আমি কষ্ট করে বাজারে যাব, আমার বেতন দিতে হবে না? ঝাড়ুটা কই? দাঁড়া, তোর বেতন বের করছি। আমি আর ওখানে দাঁড়ালাম না, একদরে রাস্তায়। আর মনে মনে ভাবছি, টাকা যখন দিল না, তাহলে বাজার থেকে মেরে দিব। আবার আপনারা আমার আম্মুকে বলে দিয়েন না, আমি আপনাদের আপন ভেবে বললাম। যেতে যেতে পরিচয়টা সেরে ফেলি। আমি মোহাম্মদ রিয়াদ, বাবা মার একমাত্র পোলা, ক্লাস 10-এ পড়ি। বাবা বিদেশে থাকে, মা গৃহিণী। এ নিয়ে আমার হ্যাপি পরিবার। পরিচয় দিতে দিতে বাজারে চলে আসলাম। এসে লিস্ট দেখতে লাগলাম। দেখি শুরুতেই পেঁয়াজ লেখা আছে 2 কেজি। ও চাচা, পেঁয়াজের কেজি কত? 260 টাকা। মজা করেন কেন? পেঁয়াজের তো কেজি 26 টাকা। মজা করব কেন, পেঁয়াজের দাম বেড়েছে। আচ্ছা, আপনার জন্য 250 টাকা। চাচা, 25 টাকা হবে, হলে 2 কেজি দেন। আরে জানতো, আপনি পেঁয়াজ কিনতে আসেন না, পেঁয়াজের খোস কিনতে এসেছেন। আমি মনে হয় এখন মঙ্গল গ্রহে আছি। আম্মুকে দিলাম ফোন, কিছুক্ষণ রিং হওয়ার পর ধরলো। কি বলবি বল। আম্মু, তোমার জন্য একটা গুড নিউজ আছে। বল। বলছি কি, পেঁয়াজ কিনতে তো সব টাকা চলে যাবে। কেন? পেঁয়াজ তো সস্তা আছে। আম্মু, পেঁয়াজের কেজি এখন 260 টাকা। দেখ, টাকা মারার ধান্দা করবি না। আম্মু, আমি সত্যি বলছি, তোমার মাথায় হাত দিয়ে বলছি। তো কি করবি এখন? তুমি কি পেঁয়াজ ছাড়া রান্না করতে পারবে? যে টাকা দিয়ে পেঁয়াজ কিনবো, সেই টাকা দিয়ে একটা বড় দেখে রুই মাছ পাবো। পেঁয়াজ ছাড়া রান্না তোর মাথা দিয়ে করব? কি আর করার, 1 কেজি নিয়ে আয়। ওকে বলে কেটে দিলাম। ইসরে, আজ তো আর ধান্দা হবে না, সব কিছুর জন্য শালার পেঁয়াজই দায়ী। চাচা, 1 কেজি পেঁয়াজ দেন তো। এই নাও। তারপর একে একে সব বাজার শেষ করে বাসা থেকে হাঁটা ধরলাম। মাঝপথে দাঁড়িয়ে টাকা গুনে দেখি শুধু আর 200 টাকা আছে। যাক, কপালে যা আছে তাই পকেটে ঢোকায় আগে। বাসার কাছাকাছি যখন আসলাম, তখন একটা বোরকা পরা মেয়ের দিকে আমার চোখ আটকে গেল। আমি চোখ সরাতেই পারছি না, হা করে তাকিয়ে আছি। কি মায়াবী চোখ জোড়ো, যে কেউ তার চোখের মায়ে পড়ে যাবে। আমি এক ধ্যানে তাকিয়ে আছি। আমি খেয়ালই করি নাই মেয়েটি যে আমার সামনে চলে এসেছে। কি মিস্টার, এভাবে তাকিয়ে আছেন কেন? মেয়েটির কথায় আমার ধ্যান ভাঙলো এবং সাথে সাথে লজ্জাও লাগলো। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মেয়েটি আমাকে আর কিছু বলতে না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। যার সময় পেছন ফিরে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আবার হাঁটা ধরলো। সত্যি বলতে আমি ওর চোখের মায়ে পড়ে গেছি। আমিও বাসায় চলে এলাম। মাই ডিয়ার আম্মু, কই তুমি? ধরো তোমার বাজার। দে। এই বলে আমার হাত থেকে নিয়ে নিল। যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে, এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খেতে বসলাম। আম্মুও বসলো। আম্মু, আব্বুকে বলো বিদেশে আর থাকতে হবে না, দেশে চলে আসতে বলে। এসে কি করবে? কি করবে মানে? বাবা ছেলে মিলে পেঁয়াজের ব্যবসা করব, আর টাকার পাহাড় বানাবো। বক বক না করে খা। আর কিছু না বলে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষে যখনই উঠে যাব, তখনই শোন, তোর জন্য প্রাইভেট ঠিক করছি। কোথায়? তোদের শাইলা ম্যাডামের কাছে। কি? ওই বজ্জাত মহিলার কাছে? আমি বলবো না, আসলে ম্যাম একটু রাগী তো, তাই। আমি যেতে যখন বলছি তুই যাবি, ব্যাস। আমি আবার আম্মুকে ভয় পাই, তাই হ্যাঁ বলে দিলাম। এই বলে রুমে চলে আসলাম। এসে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। মা, দেখি গোটা ফেসবুকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। প্রাইভেটের টাইম হলে বই খাতা নিয়ে ম্যাডামের বাসায় চলে গেলাম। ম্যাডামের বাসা আমাদের এলাকায়, তাই আসতে বেশিক্ষণ লাগে না। কলিং বেলে চাপ দিতেই, কিছুক্ষণ পর দরজা খুলে দিতেই তো আমি তো অবাক। একটা সুন্দরী মেয়ে দরজা খুলে দিল। দেখতে মাশাআল্লাহ, ম্যাডামের মেয়ে আছে সেটা তো জানতাম না, কখনো শোনেনি। মনে মনে ভাবছি বেড়াতে আসে মনে হয়। হঠাৎ মেয়েটি ডাকে ভাবনায় ছিঁড় করল।
কাকে চাই? আমি ম্যাডামের কাছে পড়তে এসেছি। ও, আসেন। এই বলে মেয়েটা একটা হাসি দিয়ে চলে গেল। হাসিটার মানে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, মেয়েটার চোখ দুটো খুব চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি। আবার ভাবনা জগতে ডুবে গেলাম। কোথা থেকে আবার এসে কি মিস্টার, ওখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি? মেয়েটির কথায় আমি বাস্তবে ফিরে এলাম। ও হ্যাঁ, আসি, এই বলে ভিতরে গেলাম। আমি জানি তুমি কি ভাবছো। তোমাকে এত বছর পর হাতের কাছে পেয়েছি। আহা, কি শান্তি। এখন একটু মজা নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। জি ম্যাম। পড়া বের করো। ধুর, আসার সাথে সাথে পড়া। নতুন আসলাম, চা নাস্তা না দিয়ে পড়া বের করতেছে। শাকচুন্নি কোথাকার। কি হলো? কি এত ভাবছো? বই বের না করে? জি করতেছি, মনে মনে গোষ্ঠী উদ্ধার করতেছি। আপনারা আবার খুঁয়ে দিয়েন না, আমারে ভিটামিন দিবে সেই রাগী ম্যাডাম। এটা কি কি সমস্যা আছে? সমস্যা তো অনেক আছে, কোনটা রেখে কোনটা বলবো? কি বিড়বিড় করতেছো? কিছু না ম্যাম, আমার এই অধ্যায়ে সমস্যা আছে। ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি। ম্যাডাম আমায় বুঝিয়ে দিতে লাগলো। বুঝিয়ে দেওয়া শেষে যারা, ওর জন্য নাস্তা নিয়ে আয়। যারা নামটা শুনে আমার মনের মধ্যে কেমন যেন করে উঠল। নামটা খুব পরিচিত মনে হচ্ছে। ধুর, মাথায় কাজ করছে না। যাক, ম্যাডাম দেখতেছি রাগী হলেও মনের দিক দিয়ে ভালোই আছে। না ম্যাডাম, তার কোনো দরকার নেই। যা বললে হবে না, তুমি আবার বান্ধবী ছিলে, আজ অনেক দিন পর এলে। মেয়েটা কিছুক্ষণ পর নাস্তা নিয়ে এলো। তাহলে এ নাম যারা, যেমন মেয়ে তেমন নাম। ম্যাডাম, একে তো চিনলাম না। সে কি, তুমি ওকে চিনতেছো না? ও আমার মেয়ে। কি? ছোটবেলায় তোমরা একসাথে খেলতে, কত দুষ্টুমি করতে, সবকিছু ভুলে গেলে? আসলে আমার সত্যি কিছু মনে নেই। মেয়েটি মুচকি মুচকি হাসতেছে, কিছুই মাথায় আসে না। ও, আজকের মতো পড়া শেষ করে বাসায় চলে এলাম। রুমে এসে ভাবতে লাগলাম, ম্যাডামের মেয়ে আমার খেলার সাথে ছিল, তা আমার মনে নেই কেন। যাই, আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করে আসি। আম্মুর রুমে এসে, আম্মু কি করছো? দেখতেছোস না, কিছু বলবি? ম্যাডামের মেয়ে আছে সেটা তো জানতাম না, তুমি তো বলো নাই। সে কি, তোর মনে নেই? তোরা ছোটবেলায় সবসময় একসাথে থাকতি, কত দুষ্টুমি করতি, একজনের চকলেট একজনের চুরি করে খেয়ে ফেলতি, তা নিয়েই তোদের মারামারি শুরু হয়ে যেত। ওর নাম কি? যারা। তাই তো বলি, ম্যাডাম যখন নামটা বললো আমার এমন কেমন লাগলো। আমার তো কিছুই মনে পড়ছে না। মনে পড়বে কেমনে? ও যখন 5 বছর ছিল তখন ওকে ওর নানুর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে তোদের আর দেখা হয়নি। ও, তা হঠাৎ ওর কথা জিজ্ঞেস কেন করলি? আজকে পড়তে গেছি যে, তখন ম্যাডাম পরিচয় করে দিয়েছে। সে কি, যারা মামুনি কখন আসছে? আমি কি জানি? আচ্ছা, ওকে কাল তোর সাথে নিয়ে আসিস। আমার আর কাজ নাই, মুই পারম না, এই বলে রুমে চলে গেলাম। রাতে খাওয়ার সময় হলে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালে ওই ওঠ। না, আর একটু ঘুমাই। আর ঘুমাতে হবে না, স্কুলে যেতে হবে তো। আচ্ছা উঠছি, যাও। এখনই ওঠ, আমি গেলে তুই আবার ঘুমিয়ে পড়িস। আমার সামনে ওঠ। ধুর, ভাল লাগে না। এই বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে নাস্তা করতে নিচে গেলাম। নাস্তা করে আম্মুকে বলে বেরিয়ে গেলাম। রাস্তায় হাঁটতেছি আর গান করতেছি। একটা বোরকা পোড়া মেয়ে পাগল করেছে, এই গানটা করতেছি। হঠাৎ সামনে তাকিয়ে দেখি সত্যি একটা বোরকা পরা মেয়ে যাচ্ছে, গাইছি গান। এখন দেখতেছি সত্যি সত্যি বোরকাওয়ালি। আমারও মেয়েটিকে দেখার ইচ্ছে হলো, তাই আমি মেয়েটিকে ডাক দিলাম। মেয়েটা পেছনে ফিরতেই মেয়েটিকে ডাক দিতে শালা আমি তো অবাক। এই তো দেখি কালকে সে মেয়েটা, মানে রাস্তায় যা চোখের মায়ে পড়ে গিয়েছিলাম। মেয়েটির সাথে সাথে দাঁড়িয়ে গেল। আমি আবার মেয়েটির চোখের মায়ে পড়ে গেছি, এক পলকে তাকিয়ে আছে। এই যে মিস্টার, এভাবে তাকায় আছেন কিল্লাই? মেয়েটির কথায় আমার ঘোর কাটলো। কই, ইস কি লজ্জা। আমি মাথা নিচু করে ফেললাম। আপনি কালকের সেই ছেলেটা না? না না, মানে হ্যাঁ। আপনি তোতলা নাকি? আমি তোতলা হতে যাব কেন? কি সব বলছেন? তাইলে এমন করেন কিল্লাই? না মানে আসলে আমি কোনো মেয়ের সাথে কথা বলি নাই তো, তাই আমার না মেয়েদের সাথে কথা বলতে লজ্জা করে। আইসে আমার লজ্জাবতী। আমি আপনার হতে যাব কেন? চান্দু, তুমি তো দেখতেছি খুব দুষ্ট হয়েছো। তোমার দুষ্টুমি বের করছি। বেঁচে আছেন নাকি? তা কোথায় যাব? আচ্ছা, কি জন্য ডাকলেন সেটা বলেন। আমার আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। কোন স্কুলে যাবেন? মেয়েটি একটি স্কুলের নাম বলল। স্কুলের নাম বললাম না, আবার আপনারা ওকে দেখতে চলে আসবেন। ওর চোখে যে কি মায়া। আমি তো ওই স্কুলেই পড়ি, চলেন একসাথে যাওয়া যাক।
হুম, চলেন। দুজনে পাশাপাশি হাঁটতেছি, আমার কেমন জানি লাগতেছে। আচ্ছা, আপনাকে তো কোনোদিনই স্কুলে দেখি নাই, নতুন নাকি? হুম। ও ধুর, শুধু ভকভক করেই যাচ্ছি। আপনার নামটাই তো জানা হলো না। আমি সামিয়া। আপনি? রিয়াদ। আপনি কোন ক্লাসে ভর্তি হয়েছেন? ক্লাস 10-এ। আমিও। যাক, ভালো হলো, ওর মায়াবী চোখগুলো প্রতিদিন দেখতে পারবো। কথা বলতে বলতে স্কুলে চলে আসলাম। দুজনে একসাথে ক্লাসে প্রবেশ করলাম। ওমা, দেখি আমার বন্ধুরা ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে ওদের পাশে বসলাম। কি রে হালা, এইভাবে তাকিয়ে আসিস কেন? তোর সাথে বোরকাওয়ালিটা কে? কেউ না। বুঝি বুঝি, সব বুঝি। বেশি বুঝিস বলেই তো পরীক্ষায় আন্ডা মারস। দেখ, আমার একটা মান সম্মান আছে, তুই কিন্তু আমাকে অপমান করেছিস। রাখ তোর অপমান, ক্লাসে মন দে। তারপর স্যারের কথায় মনোযোগ দিলাম। হঠাৎ মেয়েটির দিকে চোখ পড়তে দেখি ও আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। থু, আমি কি মেয়ে মেয়ে করছি? ওর নাম তো সামিয়া। আমি ওর দিকে তাকাতেই চোখ ফিরে নিল। কিছু তো মাথায় আসে না। এভাবে ক্লাস শেষ করে বাইরে বের হয়ে ওর জন্য অপেক্ষা করতে থাকি। ও বেরিয়ে এলে চলে যাও যাক। হুম, চলেন। আসার সময় আর ওর সাথে তেমন কথা বলিনি। কতদূর আসার পর মেয়েটি দাঁড়িয়ে গেল আর ভাবতে লাগলো, এই রে, আমি যদি ওর সাথে যাই তাহলে তো ও আমার বাসা চিনে ফেলবে, আমাকে সন্দেহ করবে। কি হলো, দাঁড়িয়ে গেলেন কেন? না মানে, আমার একটু কাজ আছে, আপনি চলে যান। ওকে, বাই। তারপর বাসায় এসে সোজা রুমে চলে গেলাম। তারপর গোসল করে নিচে খাবার খেতে চলে আসলাম। খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। গিয়ে শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবতেছি। কেন জানি না ওর প্রতি টান অনুভব করি। তারপর প্রাইভেটের টাইম হলে বই খাতা নিয়ে যখন বেরিয়ে যাব, আসার সময় যারা মামুনিকে নিয়ে আসবি। আমি পারবো না এই বলে বেরিয়ে গেলাম। ম্যাডামের বাসার সামনে এসে কলিং বেল বাজানোর সাথে সাথে ম্যাডামের মেয়ে মানে যারা দরজা খুলে দিল। কেমন রীতিক আছে রিয়াদ? ভালো, আপনি? ভালো। এই কুত্তা, তুই আমাকে আপনি করে কথা বলতেছিস কেন? কি বেয়াদব মেয়ে রে বাবা, সুন্দর করে কথা কন। অপরিচিতদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? রিয়াদ, তোমার কিছু মনে পড়ছে না? আমরা একসাথে কত খেলা খেলেছি, কত মারামারি করেছি। না, মনে পড়ছে না। ওকে রাগানোর জন্য বললাম। যারা আর কিছু না বলে চলে গেল। ওর চোখের কোণে পানি দেখলাম। আমি কি এমন বললাম যে ওর চোখে পানি? সেগুলো পরে ভাবা যাবে। আমি সোজা গিয়ে টেবিলে বসলাম। ম্যাডাম আসলে পড়া শুরু করলাম। পড়তে পড়তে পেটের ভিতর শামস ভাইয়ের গান শুরু হয়ে গেল। মানে খিদে লেগেছে। কাল প্রথম এসেছি বলে নাস্তা দিয়েছিল, আজ আর দিচ্ছে না। আম্মু, তোমার বান্ধবী এত ক্ষিপ্টা কেন? পড়া শেষ করে যখনই আসে যাব তখনই ওই, আমাকে ফেলে চলে যাচ্ছ কেন? আমি ওর দিকে তাকাতে তা শিখে গেলাম। উফ, বলে বোঝাতে পারবো না। নীল দেশের সাথে হিজাব। আপনি কোথায় যাবেন? তোমার সাথে তোমাদের বাসায় তোমার আম্মুকে দেখতে। সেই কখন দেখেছি। ওকে সাথে করে নিয়ে যা। ওকে, আসেন। যারা তো মহা খুশি। তারপর দুজনে বাসার দিকে রওনা দিলাম। দুজনে পাশাপাশি হাঁটতেছি। তখন আচ্ছা, তোমার গফ নেই? এইটা কি আবার? না জানার ভান করে। ওমা, যেন ছোট বাচ্চা। আচ্ছা, একটা পাপ্পি দিই। কি মেয়ে রে বাবা, লজ্জা শরম কিছুই নেই। শোনো, তোমার থাক বা না থাক, আজ থেকে কোনো মেয়ের দিকে তাকাবে না। বললেই হলো। একবার তাকিয়ে দেখ, তখন দেখবি। কি গুন্ডি মেরে বাবা। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। কলিং বেল বাজানোর পর কিছুক্ষণ পর আম্মু দরজা খুলে দিল। কি রে, তোর সাথে এই মেয়েটা কি? তোমার বান্ধবীর গুন্ডি মেয়ে। দেখো, গুন্ডি বলবে না একদম, ভালো হবে না কিন্তু। হ্যাঁ, দাঁড়া, আগে আন্টিকে সালাম করে নি। এই বলে আম্মুকে পায়ে ধরে সালাম করলো। আরে যারা, ওঠো, তুমি কত বড় হয়ে গেছো, অনেক সুন্দর হয়েছো আগের থেকে। কেমন আছেন? ভালো মা, তুমি কেমন আছো? ভালো। তোমাকে সেই কবে যে দেখেছি, আমাদের ভুলে গেছো মনে হয়। না আন্টি, আমি আপনাদের সবসময় মনে রেখেছি। আপনাদের কথা আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করতাম। এখানে দাঁড় করে থাকবে নাকি? আমি তো ভুলেই গেছি। আয় মা, ভিতরে আয়। আমাকে আসতে বলবে না? না, তোর আসতে হবে না। ও, এখন এই গন্ডিটাকে পেয়েছো, আমাকে আর দরকার নেই। কি বললি তুই? রেগে একেবারে লাল টমেটো হয়ে গেছে। ইচ্ছে করছে সস বানিয়ে খেয়ে ফেলি। এই বলে যখন আমার দিকে তেড়ে আসতে যাবে তখনই দরজার সাথে হোঁচট খেয়ে সোজা আমার ওপর। আমি সামলে ওঠার আগে নিচে পড়ে গেলাম। আমি নিচে, ও উপরে। কেউ কিছু বলছি না। একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। কেমন জানি আমার খুব লাগছে, খুব ভালো লাগছে।
এতক্ষণ ধরে আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাণ্ড দেখছে আর চোখগুলো আছে ডিমের মতো করে ফেলেছে। আমাকে মেরে ফেলবেন নাকি? উফ, একেবারে আটার বস্তা সরেন আমার উপর থেকে। তারপর তড়িঘড়ি করে দাঁড়িয়ে গেল। এই কি বললা? আমি আটার বস্তা, তাই না? তা নয়তো কি? হ্যাঁ, আটার বস্তা না পানের বস্তা? এই তোরা থামবি? কতদিন পর মেয়েটি এলো আর তুই ওর সাথে ঝগড়া করতেছিস? মা, তোমার কোথাও লাগেনি তো? না আন্টি, আমি ঠিক আছি। ইস, আধি খেতে দেখে আর বাঁচি না। এই বলে আমি আমার রুমে চলে গেলাম। এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম, গিয়ে দেখি ও মায়ের সাথে বসে গল্প করছে। আমি গিয়ে ওদের সাথে গল্প করতে লাগলাম। এভাবে গল্প করতে করতে ডিনারের টাইম হলে আম্মু খেতে রাখে। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম, যারা আমার সামনাসামনি বসেছে। আম্মু খাবার দিলে খাওয়া শুরু করলাম। হঠাৎ পায়ে কিসের যেন স্পর্শ অনুভব করলাম। নিচে তাকিয়ে দেখে যারা পা দিয়ে সুড়সুড়ি দিচ্ছে। ওর দিকে তাকিয়ে দেখি ও মিটমিট করে হাসছে। আমি আবার খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে যখনই উঠতে যাব তখনই রিয়াদ, আমাকে একটু বাসায় দিয়ে আসো। সে কি মা, এতদিন পর এলে? না, আজ এইখানে থাক, কাল সকালে যেও। না আন্টি, অন্য একদিন আসবো, আজ আসি। রিয়াদ চলো। আমি পারবো না, কেন? আমার ভয় করতেছে এত রাতে বাড়ির বাইরে যেতে। আমি পারবো না বাবা। তাহলে আমি একা যাব? তোর ভয়ের গুষ্টি কিলাই। ও মেয়ে মানুষ, একা একা যাবে কেমন করে? আমি তো ভয়ে না থাক বললাম না। আবার আমার কষ্ট করা মান সম্মানের দাগ পড়বে। আমার মতো শিশুর দিকে এইভাবে তাকাচ্ছেন কেন? আমি যাচ্ছি তো। এই তো, গুড বাই। গুড না ব্যাড সেটা তো পরে জানতে পারবি। শাকচুনি কোথাকার, চলেন। আবার আসবে কিন্তু। এখন আসি তাহলে, চলো। আমাকে উদ্দেশ্য করে তারপর দুজনে বেরিয়ে গেলাম। নির্জন রাস্তায় দুজনে পাশাপাশি হাঁটতেছি, কেউ কিছু বলছি না। হঠাৎ যারা আমার হাত ধরে ফেলল। আমার গায়ে একটা কম্পন উঠল। আসলে এর আগে কোনো মেয়ের হাত ধরে নিত তাই। এই আপনি আমার হাত ধরলেন কেন? চারণ বলছি। আমার না খুব ভয় করছে। এর আগে কোনোদিন এত রাতে রাস্তায় নামিনি তো। ওকে, তবে আমার কিন্তু লাগছে। কি লাগছে? সুসুরি লাগছে। বলার সাথে সাথে ও হেসে দিল। পাগল ছেলে। হয়েছে, এবার চুপ করে হাঁটেন। তারপর দুজনে হাত ধরে চুপচাপ হাঁটতেছি। দুজনকে মনে হচ্ছে প্রেমিক প্রেমিকা, বাস্তবে কিন্তু খাঁটি সিঙ্গেল। আমার অন্যরকম অনুভূতি হচ্ছে। আপনাদের ধরতে ইচ্ছে হচ্ছে বুঝি? হাঁটতে হাঁটতে ওদের বাসায় এসে গেলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর ম্যাডাম দরজা খুলে দিল। যারাকে দিতে এলাম। আমি এখন যাই। যেতে পারবে তো, না হয় এখানেই থেকে যাও। না ম্যাম, পারবো। আমি তাহলে চাই। আচ্ছা, সাবধানে যেও। আমার কিছু না বলে হাঁটা ধরলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে শুয়ে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুটাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। রাস্তায় হাঁটতেছি, মা আবার দেখতেছি কালকে সে বোরকাওয়ালি দাঁড়িয়ে আছে। হায়, কারোর জন্য কি অপেক্ষা করছেন বুঝি? না, আপনাকে রাস্তা দেখে দাঁড়াইছি একসাথে যাওয়ার জন্য। ও, তাহলে চলেন, দুজনেই হাঁটতেছি। আচ্ছা, আপনার বাসা কোনটা? এলাকায় নতুন আসেন মনে হয়। হ্যাঁ। আপনার বাসা কোনটা? তোমার মেয়ে এরে কি বলে ফেলছিলাম, আর একটু হলেই তো ধরা খেতাম। কি? কালকে আপনাকে যেখান থেকে বিদায় দিচ্ছিলাম ওইখান থেকে একটু ডান দিকে গিয়ে আবার বামে। আর কিছু বললাম না, নীরবে হাঁটছি। নীরবতা ভেঙে, আচ্ছা আমরা কি আগাইতে পারি? মানে? মানে তুমি করে বলতে পারি। হুম। ওর সাথে কথা বলতে বলতে স্কুলে চলে এলাম। আমি ওর আগে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে আবার দুজনে একসাথে বাসার দিকে রওনা দিলাম। ওর বাসার সামনে এসে পড়লে ওকে বিদায় দিয়ে আমিও আমার বাসায় চলে আসলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর দরজা খুলে দিতে শালা আমার তো প্যান্ট নষ্ট হওয়ার অবস্থা। আম্মু দিকে হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে আর ব্যাঙের মতো, ধুর, সাপের মতো ফুসছে। আমি তো ভয়ে কাবু হয়ে গেলাম। মই তো কিছুই করি নাই। ওগো আম্মু, আমি ওগো আম্মু, আপনি এভাবে খাড়া আছেন কিল্লাই? অনুর ঠ্যাং ব্যথা, গরিবও তো। আসলে আমি চট্টগ্রামের মানুষ তো, তাই একটু চট্টগ্রামের বাসায় বললাম আর কি। যারা বোঝেন নাই তারা পা তুলবেন, আমি বুঝিয়ে দেব। আসেন নবাবের বেটা, আপনার অপেক্ষা করতেছি। তো হাতে ঝাড়ু কেন? সেটা কিছুক্ষণ পর টের পাইবেন। আসেন, বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি? ও মা, এত সম্মান কই রাখম? আজ ঝাড়ু থেরাপি খেতে হবে, অবস্থা বেশি ভালো না। কি রে, কি ভাবিস? ভাবতেছি তুমি আজ যেভাবে সম্মান দিয়ে কথা বলতেছো, এত সম্মান আমার শ্রদ্ধাভাজন ড্যাডিকে করেছো কিনা সন্দেহ। কি কি বললি?
এই বলে আমার কান টেনে ধরে বাসার ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এইবার বল, কোন মেয়ের সাথে এত লুতুপুতু করতেছস? এ রে, আম্মা কেমনে জানলো? কি সব আজে বাজে কইতাছে, তোমার শরীর ঠিক আছে? এই বলে কপালে হাত দিব, তখনই আম্মু দিল একটা হাঁটু বরাবর। বল, মেয়েটা কে? হাই, কেন জানো? আমার তো মেয়ে মানুষ দেখলেই কেমন জানি করে, কি করে? শরম করে। আমি মেয়েদের থেকে 2 হাত দূরে দূরে থাকি, আর তুমি বলছো আমি নাকি? সি, আমার কইটি লজ্জা করতেছে। তোর লজ্জার গুষ্টি কিলাই। বল, এসব কতদিন ধরে চলছে? আচ্ছা, আগে বলো, কোন হারামি আমার নামে এত বড় মিথ্যে অপবাদ দিয়েছে? সেটা তোর জানতে হবে না। ঝাড়ু থেরাপি দিব নাকি সত্যিটা বলবি? আমি হাজার বললেও বিশ্বাস করবে না যে আম্মুর কানে এই বিষটা দিয়েছে, সে ডোজ ভালো করে দিয়েছে। আমি একটা বুদ্ধি করে, আরে যারা যে কখন এলে, আমি এটা বলতেই আম্মু পেছন ফিরে তাকায়। এরপর আমি ভিতরে উদা হয়ে যাই, মানে একদরে রুমে। আম্মু পেছন ফিরে কাউকে না দেখে আবার সামনে ফিরতে দেখে আমি নাই। দেখি আজ তোকে খাবার কে দেয়। আমি ওইদিকে রুমের দরজা বন্ধ করে দিয়েছি। যেভাবে খেপেছে মনে হয় না ধরতে পারলে আশও রাখবে। আম্মু তো মুখে যা আসে তাই বলছে। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম, আর রুম থেকে বেরই হয়নি। উফ, পেটের ভিতর হাডুডু খেলা চলছে। ওইদিকে আম্মুর ভয়, এদিকে পেটের আর্তনাদ। কি করা যায়? বুকে 100 গ্রাম সাহস নিয়ে ডাইনিং টেবিলে গেলাম, দেখে খাবার রাখা আছে। আমি গিয়ে থালায় খাবার নিয়ে যখনই মুখে খাবার তুলেছি, তখনই কে যেন খাবারের থালাটা টান দিল। ও মা, এ তো দেখি আমার দয়ালু মাম্মি। কি নবাবজাদা, চুপি চুপি এসে খাওয়া হচ্ছে? আজকে আপনার খাবার বন্ধ। ও মা, আগে খাইতে দাও, তারপরে যা শাস্তি দেবার দিও। না, এটাই তোর শাস্তি। যাও, খাবই না। এ বলে যখন চলে আসতে যাব, তখনই আমিও কিন্তু এখনো খাইনি। আমি সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। কি বলছো? তুমি এতক্ষণ না খেয়ে বসে আছো কেন? আমার ছেলে যে না খেয়ে আছে, আমি কেমনে খাই? আমি সাথে সাথে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। দুপোটা চোখের জল গড়িয়ে পড়লো আমার অশান্তি। আমি তাড়াতাড়ি চোখ মুছে স্বাভাবিক হয়ে নিলাম। তাড়াতাড়ি খেতে বসো, আমি তোমাকে খাইয়ে দিয়েছি। আম্মু কিছু না বলে খেতে বসলো। আমি আম্মুকে খাইয়ে দিতে লাগলাম, আর আম্মু আমাকে। এইভাবেই খাওয়া শেষ করে আম্মু আম্মু তার আঁচল দিয়ে আমার মুখ মুছিয়ে দিল। আহা, আজ অনেক তৃপ্তি করে খেলাম। হয়েছে, যা এবার রুমে গিয়ে ঘুমা। ওকে মম। আমি রুমে এসে চিন্তা করতে লাগলাম, কে আম্মুকে এমন একটা মারাত্মক খবর দিল। যে করে হোক তাকে একবার হাতের কাছে পাই, আচ্ছা মতো পচা পানিতে চুবাবো। তারপর ঘুমে দেশে পাড়ি জমালাম। যখনই ঘুম থেকে উঠি, আমি তো ঘড়ির দিকে তাকাতেই অবাক। 4:30 বেজে গেছে, আর আমি গাদার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছি। ম্যাডামের বাসায় পড়তে যায় 4টায়, এখন 30 মিনিট লেট। ম্যাডাম যে রাগে, জানি না কি করে। ধর, আজকে কার মুখ দেখেছে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বই নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর ম্যাডামের বাসার সামনে এসে গেলাম। কলিং বেল বাজিয়ে যাচ্ছে, কিন্তু দরজা খোলার নামই নাই। আমার তো ইচ্ছে করছে দরজাটা ভেঙে ফেলি। অনেকক্ষণ পর দরজা খুলে দিল। দেখি যারা দরজা খুলে দিয়েছে, আর মুখ টিপে হাসতেছে। কি হলো, হাসেন কেন? আজকে থেরাপি কেমন খেলে চান্দু? এই বলে চলে গেল। আমি আর কিছু না বলে ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি শ্রদ্ধেয় শিক্ষিকা বসে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ দেরি হলো কেন? আসলে কি বলবি, সোজাসুজি বল। ম্যাম, এত ধমক দেন কেন? বলছি তো, আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সামনে তোর পরীক্ষা, আর তোর পড়ার প্রতি কোনো খেয়াল নেই। দেখ, এখন থেকে সব ফাজলামি বাদ দিয়ে পড়াশোনা কর। ম্যাম, আমাকে কি আপনার এরকম মনে হয়? আর আমার মতো ভালো পোয়া এই এলাহা তো পাইবেন না। একটু লজ্জামুখে কণ্ঠেই বললাম। হয়েছে, বই বের করো। বই বের করে বসে আছি। বাড়ির কাজ করছো? এইমাত্রই করে এলাম। কই দেখি তো। সে কি ম্যাম, এখানে কেমন করে দেখবেন? মানে? মানে বাড়ির কাজ। মানে বাড়ির কাজ তো বাড়িতে করে আসি। যদি দেখতে চান তাহলে তো আমার সাথে বাড়িতে চলেন, কাজও দেখবেন, চা নাস্তাও করে আসবেন। এই যারা, বেডটা আনতো। ম্যাম, বেদ দিয়ে কি করবেন? একটা গাধাকে পিটানোর জন্য। এখানে তো কোনো গাধা দেখতে পাচ্ছি না। সেটা একটু পর দেখতে পাবি। এনো তোমার বেদ। ম্যামের হাত থেকে বেডটা নিয়ে। হাত পাতো। টাকা দিবেন বুঝি? না না না, আমি নিতে পারবো না। আম্মু বলেছে কেউ কিছু দিলে না নিতে। ম্যাম তো রেগে বোম, কোন সময় ফাটবে আল্লাহ জানেন।
তুই হাত পাতবি নাকি? ওইদিকে দেখতেছি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। এই মেয়ে, তুমি এখানে কি করতেছ? দেখো না বড়রা কথা বলতেছে। বড়দের কথা শোনা ভালো না, তুমি মনে হয় বোঝো না। কি বললি তুই? তুই বড়? ম্যাম, ওকে এইখান থেকে চলে যেতে বলেন। না, ও যাবে না, তোকে ওর সামনে পিটাবো। হাত পাত। আমাকে চেয়ার থেকে উঠতে হলে তোর খবর আছে। ওকে, আমি হাত পাতেছি, কিন্তু ওর সামনে মারেন না। আমার একটা 2 কেজি ওজনের সম্মান আছে তো। না, এটাই তো শাস্তি। তোর মতো বাদরের আবার সম্মান। আমি একটু দরজার দিকে তাকিয়ে দেখি দরজা খোলা আছে। যাক, বুদ্ধিটা কাজে লাগে। ওকে, হাত পাতেছি। আমি মনে মনে একটা সার্কাস প্ল্যান করেছি, সেটা একটু পরেই টের পাবেন। আমাকে যখন মারতে যাবে ঠিক তখনই ম্যাডাম কিছু বোঝানোর আগে আমি আমার হাত সরিয়ে যার হাত টেনে জায়গা বরাবর বসিয়ে দিলাম। অমনি মানে মায়ের জায়গা বরাবর পড়েছে। মায়ের আমার হাতে পড়ে নাই, মায়ের পড়েছে যারার হাতে। যারার ম্যাডাম দুজনেই অবাক। আমি এইটা করব কখনো ভাবতেই পারিনি। যারা হাত ধরে কান্না করে দিল। ম্যামের হাতে জোর আছে বলতে হবে। ওইদিকে ম্যাম তো রাগে ফায়ার, চোখ দুটো লাল হয়ে গেছে। ম্যাম যখনই চেয়ার থেকে উঠে আমার দিকে তেড়ে আসতে যাবে তখন আমি বই খাতা নিয়ে দিলাম তোর এক দৌড়ে বাসায়। আমি হাঁপাচ্ছি। কি রে, তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? রাস্তায় কুকুরের তাড়ানি দিয়েছিল। তো কিছুক্ষণ আগে গেলি, এত তাড়াতাড়ি চলে এলি যে? এমনি এই বলে রুমে চলে এলাম। রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি, ইস, যারার খুব লেগেছে মনে হয়। ওর চোখের পানি দেখে আমার কেমন যেন লাগছে। আমার জন্য ওকে মাইরটা খেতে হলো। আমি না হয় মাইরটাই খেয়ে নিতাম। একটু মজা করতে গিয়ে ওকে কষ্ট দিয়ে ফেললাম। না, কাল ওকে সরি বলে দিব। কিন্তু আমি ওখানে যাব কেমনে? ম্যাম যেভাবে রেগে আছে মনে হয় না আজও রাখবে। পরের দিন আমি রাস্তায় সেই কখন থেকে বসে আছি, কিন্তু বোরকা আলীর কোনো খবর নেই। এদিকে স্কুলের টাইম হয়ে গেল, মনে হয় আজ আর আসবে না। আমি হতাশ হয়ে স্কুলে চলে এলাম। ক্লাসে বসে আছি আর বারবার দরজার দিকে তাকাচ্ছি। কিরে, এভাবে ছটফট করছিস কেন? কিছু না। কিছুক্ষণ পর দেখি ম্যাম ক্লাসে প্রবেশ করলো। আমি তো ভয়ে কাঁপতেছি। যদি জানতাম আজ ম্যামের ক্লাস আছে তাহলে আজ স্কুলেই আসতাম না। আজকে আমার উপর মনে হয় বুলবুল বয়ে যাবে, মানে ঘূর্ণিঝড়ের কথা বলতেছি। সবাই বসে পড়লাম। আমিও ম্যামকে না দেখার মতো করে বসে পড়লাম। ম্যাম পড়ানো শুরু করলো, কিন্তু আমার মনোযোগ বরকাহালির দিকে। আমি জানালার দিকে তাকিয়ে আছি। তখনই এই রে তারা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি কিছু না বলে দাঁড়িয়ে গেলাম। ম্যাডামের চোখে স্পষ্ট রাগের ছাপ বোঝা যাচ্ছে। আমি তো ভয়ে কাঁচুমাচু হয়ে গেছি আর মনে মনে দৌড়পাত করতেছি। এতক্ষণ আমি কি পড়ালাম বল? মাথা নিচু করে আছি। কি হলো বল? সরি ম্যাম, মাথা নিচু করেই বললাম। তুই এদিকে আয়। আমি কিছু না বলে সামনে চলে গেলাম। ম্যাম বলল, তুই দাঁড়া এখানে, আমি আসি। তুই এখান থেকে একটুও নড়বি না। এই বলে ম্যাম চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলে আমি তো অবাক। দেখি হাতে একটা ব্যাগ। আমার তো প্রাণ যা যা অবস্থা। আমার বুঝতে বাকি নেই যে ম্যাম কালকে রাগটা আজ তুলবে। এখানে কেন আছিস? পড়ালেখার ধারে কাছে নেই। বল এতক্ষণ কি পড়ালাম বল? আমি মাথা নিচু করে আছি। কি হলো বল? আমি তখনও মাথা নিচু করে আছি। আমার কোনো রেসপন্স না পেয়ে ম্যাম উড়াধুরা শুরু করে দিল। উফ, কি মায়ের রে বাবা! ম্যাম প্লিজ মারেন না। কে শুনে কার কথা? ম্যাম তার কাজ নিয়ে ব্যস্ত। এভাবে অনেকক্ষণ মারার পর থামলো। যা, ক্লাস থেকে বেরিয়ে যা। আমি কিছু না বলে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলাম। হাঁটতে কষ্ট হচ্ছে। মারের কারণে সারা শরীর ব্যথায় টনটন করতেছে। অনেক জায়গায় ফেটে গেছে। আমি জীবনেও এমন মার খাই নাই। কোনো রকম বাসায় এসে কলিং বেল বাজানোর পর আম্মু দরজা খুলে দিল। আমার অবস্থা দেখে কান্না করে দিল। বাবা, তোর এই অবস্থা কিভাবে হলো? ম্যাম মেরেছে। কেন? পড়া পারেনি তাই। কি এত বড় সাহস! পড়া পারস নাই বলে এইভাবে মারবে? আচ্ছা বাদ দাও, আমি রুমে গেলাম। আচ্ছা তুই যা, আমি তোর জন্য তেল গরম করে আনি। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আম্মু তেল এনে সারা গায়ে মালিশ করে দিল। মালিশ করা শেষে তুই শুয়ে থাক, আমি রান্না করতে গেলাম। পিঠটা বিছানায় লাগার সাথে সাথে ব্যথায় কুকরিয়ে উঠলাম। কোনো রকম ওপর হয়ে শুয়ে আছি। ওইদিকে আম্মু ম্যামের কাছে ফোন দিয়ে, তুই কি করে পারলি আমার ছেলেটারে এইভাবে মারতে? তুই ওকে যে আঘাতগুলো করছস, ও তো ভালো করে হাঁটতেও পারছে না। চুপ করে আছে। আসলে ম্যাম আমাকে মারার পর থেকেই অনুতপ্ত। সামান্য পড়া পারে নাই বলে এইভাবে মারতে পারলি? আমি আমার ছেলেকে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেই নাই। ম্যাম যখনই কিছু বলতে যাবে তখনই আম্মু ফোন কেটে দিল। তারপর আমার জন্য খাবার নিয়ে আসলো। খাবার খাইয়ে দিয়ে
আমাকে ঘুমাতে বলে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার খুব শীত লাগতে শুরু করলো। আমি শীতে কাঁপতেছি, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। বিকেলে মা এসে দেখে যে আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি আর গোংরাচ্ছি। মা আমার কপালে হাত দিতে দেখে যে জ্বরে আমার গা পড়ে যাচ্ছে। আম্মু ডাক্তারকে ফোন করে বাসায় আনলো। ডাক্তার আমাকে দেখে কিছু ওষুধ লিখে দিয়ে আম্মুকে বলল, এইগুলা দিনে 3 বার করে খাওয়াবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আজ 3 দিন পর আমার জ্বর অনেকটা কমে গেছে। রুমের মধ্যে চোখ বন্ধ করে শুয়ে আছে। এমন সময় বুকে ভারী কিছু অনুভব করলাম। আমি চোখ খুলে দেখি একটা মেয়ে। আমি চেঁচিয়ে ওঠার সাথে সাথে মেয়েটা মুখ তুলল। ওকে দেখে তো আমি অবাক। এ আর কেউ নয়, যারা। ও এখানে কেন? ও চোখে পানি দেখতে পেলাম। এখন কেমন লাগছে? ভালো, কিন্তু আপনি কান্না করছেন কেন? সেটা তুই বুঝবি না। তুই জানিস আমি এতদিন ধরে তোকে না দেখে কত মিস করেছি? আমাকে মিস করার কি আছে? কুত্তা, তুই জানোস না, তুই তো আমার এই রে, কি বলে ফেলছিলাম? কি? কিছু না। আসতে পারি? বাইরে থেকে কে যেন জিজ্ঞেস করলো। আমি দরজার দিকে তাকিয়ে দেখি বজ্জাত ম্যামটা। আসসালামু আলাইকুম। অনুমতি নেওয়ার কি আছে, আসেন। এ বলে যখনই উঠতে যাব, থাক থাক, এই অবস্থাতে উঠতে হবে না। এখন কেমন লাগছে বাবা? জি ভালো। আমাকে মাফ করে দাও বাবা, আমি রাগের মাথায়। আরে আপনি মাপ চাইছেন কেন? আপনি আমার শিক্ষক, আপনি মারতেই পারেন। তাও বাবা। ম্যামের চোখে পানি দেখতে পেলাম। কথা পরে বলিস, আগে নাস্তা খা। না, আমি এখন খাবো না। আমি এখন যাই, পরে আসবো। সে কি, আজ না খেয়ে ছাড়ছি না? আজ না, আরেকদিন খাবো। তা বললে হবে না। আচ্ছা, যারাকে রেখে যাচ্ছি, আমি এখন যাই। আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ কে যেন কাঁধে হাত দিল। পেছন ফিরে দেখি যারা। একা একা ছাদে কি করছো? প্রকৃতি দেখি। যারা আমার পাশে এসে দাঁড়ালো। আমি চুপ করে আছি। তখনই আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো? হঠাৎ যারা এমন প্রশ্ন শুনে আমি অবাক। আপনি শুনে কি করবেন? না, এমনি। না, বাসি না। তবে তবে কি? তবে একটা মেয়েকে খুব ভালো লাগে। এই কথা শুনে যারার মনে ভয় ঢুকে গেল। কে কে এসে? আমার সাথেই পড়ে একটা বরকোয়ালি মেয়ে। আমি ওর চোখগুলোর মায়ে পড়ে গেছি। ওর চোখগুলো ঠিক তোমার মতো। এই এলাকায় নতুন এসেছে। নাম কি তার? সামিয়া। এই কথা শুনে যারার মনে মনে প্লাজো ড্যান্স দিচ্ছে। আর তার আজ খুব খুশি লাগছে। ওর ইচ্ছে করছে আমাকে জড়িয়ে ধরে পাপ্পি দিতে। তবু অনেক কষ্টে খুশিটা আটকে রাখছে। তো তাকে তোমার ভালোবাসার কথা বলে দাও না। ও যদি আমাকে ফিরিয়ে দেয় এই ভয়ে বলতে পারছি না। তবুও বলে দেখো, ও যদি তোমাকে মনে মনে ভালোবাসে তাহলে রাজিও হতে পারে। আমার ভয় করে তো, এর আগে কাউকে বলি নাই তো। ছেলে মানুষের আবার ভয়? আচ্ছা দেখি। আচ্ছা, তুমি লেখাপড়া করো না? না, কেন? কারণ আমার বিয়ে ঠিক হয়ে আছে। কি? কখন? ছোটবেলা থেকেই আমার বিয়ে ঠিক হয়ে আছে। কার সাথে? তখন দেখতে পাবে। তোর বিয়ের দাওয়াত তুই তো তোরে দিলামই। ও আচ্ছা, নিচে চলো। আচ্ছা। নিচে এসে ওই, তোরা নাস্তা করতে আয়। আমি আর যারা এক পাশে বসে পড়লাম। নাস্তা শেষ করে আজ তাহলে আমি আসি। আজ থেকে যা। না, আরেকদিন। আর কয়েকদিন পর পার্মানেন্টলি চলে আসবো। ফাজিল। রিয়াদ, ওকে দিয়ে আয়। আচ্ছা। রিয়াদ, তুমি যাও, আমি আন্টির সাথে কথা বলে আসছি। আমি কিছু না বলে বাইরে চলে গেলাম। ওইদিকে আপনি ওকে এই ব্যাপারে কিছু বলবেন না। তুই তো ভারী দুষ্টু। আম্মু আর যারার মধ্যে অনেক কথা হয়, সেটা আস্তে আস্তে জানতে পারবেন। আচ্ছা, বাই। যারা বাইরে আসতে আমি ওকে ওর বাসায় দিয়ে আসি। পরদিন সকালে আম্মু, আমি গেলাম। না, আর কয়েকদিন পর যাস। আমি এখন পুরোপুরি সুস্থ। আচ্ছা, সাবধানে যা। বাসার বাইরে বের হয়ে তো আমার চোখ কপালে। কারণ সামিয়া মানে বরকোয়ালি আমার বাড়ির সামনে। আমি ওর দিকে হাঁ করে তাকিয়ে আছি। কি মিস্টার, এভাবে তাকিয়ে আছেন কেন? মুখটা বন্ধ করুন। ওর কথায় আমার ঘোর কাটলো। কিছু না। আপনি ঠুকু, তুমি আমার বাসা কেমনে চিনলে? পরে জানতে পারবে। না, এখন বলো। তোমাকে ফলো করে। কি? চোরের মতো আমাকে ফলো করছো? আমাকে বললে আমি তোমাকে নিয়ে আসতাম না নাকি? আচ্ছা, স্কুলের টাইম চলে যাচ্ছে, এখন যাওয়া যাক। না, আজকে স্কুলে যাব না। তোমাকে নিয়ে ঘুরতে যাব। এই কথা শুনে যারা তো মহা খুশি। তবুও খুশি মনের মধ্যে রেখে আমাকে প্রশ্ন করলো, কি, স্কুল বাদ দিয়ে ঘুরতে যাওয়া? না আগে স্কুল তারপর? প্লিজ, তোমাকে একটা কথা বলা ছিল। যারা তো জানেই না আমি ওকে কি বলবো। আগে ক্লাস হবে, তারপরে যাব, ঠিক আছে? আচ্ছা, মুখটা বাপ্পারাজের মতো করে বললাম। তারপর দুজনে স্কুলে চলে এলাম। যখনই গেট দিয়ে ঢুকতে যাব
তখনই আমাদের সামনে ম্যামকে দেখতে পাই। ম্যাম আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। ওইদিকে যারাকে আমি না দেখার মতো চোখে ইশারা দিয়ে তার মাকে মানে ম্যামকে নিয়ে কি যেন শিখিয়ে দেয়। রিয়াদ বাবা কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা তোমার সাথে এই মেয়েটাকে? ও হচ্ছে সামিয়া, এখানে নতুন ভর্তি হয়েছে। ও তো তোমার সাথে। না মানে ও আর আমি একই রাস্তা দিয়ে আসি তো, তাই একসাথে চলে এলাম। আচ্ছা তোমরা যাও। তারপর ক্লাসের দিকে হাঁটা ধরলাম। কিছুক্ষণ যাওয়ার পর আচ্ছা, ম্যামটার নাম কি? ওনার নাম কটকটি। মানে? আজ তো বজ্জাত মহিলা, মনে মনে মায়া দয়া বলতে কিছুই নেই। আমার কথা শুনে যারা তো রাগে আগুন, তবুও রাগকে বিস্কুট দিয়ে মানে কন্ট্রোল করলাম। আর মনে মনে বলে, তুই আমার সামনে আমার মাকে বজ্জাত বলিস? কুত্তা, বিলাই, শিয়াল আরও কত রকম যে প্রাণীর নাম বললো তা লিখতে কলমে কালি শেষ হয়ে যাবে। কই, আমার তো ওনাকে খুব শান্তশিষ্টই মনে হচ্ছে। হ্যাঁ শান্তশিষ্ট? তুমি তো জানোই না, ওই দিন আমাকে মেরে পিৎজা বানিয়ে দিয়েছিল। কষ্ট করে পিৎজা বানিয়ে খাইতে পারে নাই। কি বলো? কি মাইটাই না দিছিল, এক মারে 3 দিন বিছানায়। এই দেখো কতগুলো এখনো আছে তোকে দেখিয়ে। ওইদিকে যারা আম্মু মানে শ্রদ্ধাভাজন বজ্জাত ম্যাম ফোন করে আমার আম্মুকে সব কিছু বলে দেয়। ক্লাসে এসে আমি আমার জায়গায়, যারা ওর জায়গায় চলে গেল। কিছুক্ষণ পর স্যার আসলো। আমি শুধু বরকালের দিকে তাকিয়ে আছে। কখন যে স্যার ক্লাস শেষ করে চলে গেছে টেরই পাইনি। তারপর ম্যাম আসলো। আমার মনোযোগ তখনও ওর দিকে। পড়ানোর ফাঁকে ম্যামের চোখ আমার দিকে পড়তে দেখে যে আমি এক নজরে যারার দিকে তাকিয়ে আছি। তখন ম্যামের ঠোঁটের কোণে হাসি পড়ল। আবার মনে মনে ভাবে, এইভাবে চলতে থাকলে তো ওর পড়ালেখা নোয়াখালী চলে যাবে। রিয়াদ, ম্যামের ডাকে আমার হুঁশ ফিরল। জি জি ম্যাম। পড়ায় মনোযোগ দাও, সামনে পরীক্ষা। এইভাবে করতে থাকলে তো তোমার ভবিষ্যৎ অন্ধকার। সরি ম্যাম। পড়ায় মনোযোগ দাও। আমি পড়ায় মনোযোগ দিলাম। দেখতে দেখতে ম্যামের ক্লাস শেষ। তারপর একে একে সব ক্লাস করে বের হলাম। সামের জন্য অপেক্ষা করতেছি। ও আসার পর ওকে বললাম, তাহলে যাওয়া যাক। তারপর দুজনে হাঁটতে লাগলাম। একটা দোকানের পাশে এসে, তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। ওকে। দোকানে গিয়ে একটা মিনি লাক্স সাবান কিনলাম সামিয়াকে প্রপোজ করার জন্য। সামিয়ার কাছে এসে চলো। তারপর দুজনে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলাম। এসে দুজনে দাঁড়িয়ে আছে, কিছু বলছি না। ওইদিকে যারা মনে মনে বলছে, আর আমি কিছু বলছে না কেন? আমার তো আর তোর সইছে না। আমি একদিনে ভাবছি কিভাবে শুরু করব। যারার কথা আমার কানে ঢুকেই নাই। তুমি কি জানি বলবে বলেছিলে? ভাবছি, কি ভাবছো? বলতে ভয় করতেছে। ভয় নেই, বলে ফেলো। জানি না কিভাবে বলবো, তবুও না বলে থাকতে পারবো না। এই বলে পকেট থেকে লাক্স সাবানটা বের করে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমি তোমার চোখের মায়া সেই প্রথম দেখায় পড়ে গেছি। তোমার চোখগুলো আমাকে কেমন জানি টানে। আমি তোমার চোখের মায়া সারা জীবন পড়তে চাই। আমি তোমার শীতের চাদর হতে চাই। তুমি কি আমায় তোমার সাথে সারা জীবন পথ চলার সুযোগ দেবে? তোমার চোখের মায়া পড়তে কখন যে তোমায় মনে জায়গা দিয়ে ফেলেছি তা আমি নিজেও টের পাইনি। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। সাবানটা ওর দিকে এগিয়ে দিতেই ও আমার হাত থেকে সাবানটা নিয়ে উঁচু স্বরে হাসতে লাগলো। কি হলো? আমি তো হাসার মতো কিছু বলিনি। তোমাকে তো কত সুন্দর করে প্রপোজ করলাম, এভাবে কবিও তো করতে পারবে না। এটা কি? কেন? সাবান, আর কি? সাবান দিয়ে কেউ প্রপোজ করে? সবাই করে গোলাপ দিয়ে, আর তুমি? এটা যে সেই সাবান না, এইটা হচ্ছে হাজারো গোলাপের সমেত লাক্স সাবান। আমি তোমাকে হাজার গোলাপ দিয়ে প্রপোজ করলাম। এটা তো আগে ভাবিনি। রাখো তোমার বাবা ভাবি, আগে আমার উত্তর দাও। কিসের উত্তর? ইস নেকা, আমি যে এতক্ষণ কষ্ট করে প্রপোজ করলাম তার উত্তর? আমার সময় লাগবে। উফ, রিয়াদ, আমিও তোমাকে অনেক ভালোবাসি, সেই ছোট্ট কাল থেকে। কিন্তু এখন বললে সব মজা চলে যাবে। ওকে, কাল আমাকে জানাবে। অবশ্যই হ্যাঁ শুনতে চাই। আজ তাহলে চল, আম্মু চিন্তা করবে। ওকে চলো। যখনই হাঁটা ধরবো যখনই দুজনে হাঁটা ধরলাম অমনি সামিয়া হোঁচটকে সোজা আমার উপর পড়লো। সামিয়া নিজের অজান্তেই আমাকে জড়িয়ে ধরলো। আহা কি ফিলিংস, বলে বোঝাতে পারবো না। হেই, আমার কেমন কেমন জানি লাগছে। এইবার তো ছাড়ো। তাড়াতাড়ি ছেড়ে দিল। লজ্জায় মাথা নিচু করে আছে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, চলো যাও যাক। বলেই হাঁটা ধরলো। আমি ওর পাশাপাশি হাঁটছি। তারপর দুজনের বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু ওই দিনের মতো হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে।
আম্মু, আজকে আবার কি করলাম? কি করার বাকি রাখছস? কি করলাম বলবে তো? বোরকা পরা মেয়েটাকে? কোন বরকা পরা মেয়ে? আমি কিছু জানি না মনে করছস? আমাকে তোর ম্যাম সব বলছে। এ রে, কাজ সেরেছে। এই বজারটা আমার এই ঠান্ডা পানিতে চুবাইলো। তাই তো বলি, আম্মুকে এরম দামি সংবাদগুলো কে দেয়? এখন আম্মুকে কি বলি? ওই বজারটা তোমাকে কি বলেছে? দেখ, ন্যাকামি করবি না, ঝাড়ু পেটা করে তোর বাপের নাম ভুলাই দিব। আমি তো আব্বুর নাম সেই কবেই ভুলে গেছি, আবার নতুন করে ভুলার কি আছে? এই বলে সোফায় বসে পড়লাম। আম্মু ঝাড়ুটা নিয়ে চলে গেল। আবারও কিছুক্ষণ পর ফিরে এসে আমার পাশে বসলো। চুপ করে বসে আছে। তা বাবা, মেয়েটাকে কালকে একবার নিয়ে আসিস। আম্মুর কথা শুনে আমার কাশি উঠে গেল। কি হয়েছে? এইভাবে কাঁদতেছিস কেন? তোমার কথা শুনে। দেখ, আমি কিন্তু তোর উপর রেগে নেই। আমি দেখতে চাই আমার ছেলের কেমন পছন্দ। সত্যি বলছো? সত্যি, আমার কপালে চুমু খেয়ে। মেয়ের কথা শুনে আমার তো প্লাজোডেন্স দিতে ইচ্ছে করছে। আমি ভাবতেও পারি নাই যে মা এত সহজে মেনে নেবে। ওকে, কাল নিয়ে আসবো নি। আচ্ছা, আমি রুমে গেলাম। এই বলে রুমে চলে গেলাম। ওইদিকে যারা আজকে পার্কে ঘুরে যাওয়া কথাগুলো শুয়ে শুয়ে ভাবছে আর মনে মনে হাসছে। আজকে ওর সবচেয়ে খুশির দিন, কারণ আজকে ওর ভালোবাসার মানুষ ওকে প্রপোজ করেছে। ও কিভাবে যেন গান ছেড়ে দিয়ে রুমের মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে। যারার আম্মু ওর রুমে এসে দেখে যে যারা নাচতেছে। কিরে, তুই এইভাবে নাচছিস কেন? কে? কিন্তু যারা সেই দিকে কোনো খেয়ালই নেই, ও নাচতেই আছে। ম্যাম গিয়ে সোজা গানটা বন্ধ করে দিল, কিন্তু যারা তখনও নাচতেছে। এই যারা এইভাবে বানুনির মতো লাফাচ্ছিস কেন? তবুও যারা নাচ যেন থামছেই না। যারা, এতক্ষণে যারা নাচ বন্ধ হলো। তুই এইভাবে লাফাচ্ছিস কেন? বানুরও তো এত তোর থেকে ভালো নাচতে জানে। যারা সোজা গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরলো। আজ আমার মেয়ে এত খুশি কেন? মা, আজ রিয়াদ আমাকে প্রপোজ করেছে। কি? হ্যাঁ মা। তাহলে আমার জামাইয়ের মনে লাড্ডু ফুটতেছে। আপনারা জামাই মানে বোঝেন নাই? দাঁড়ান, আমি বুঝিয়ে বলি। আসলে আমার আর যারার বিয়ে সেই ছোটবেলা থেকেই ঠিক করা, কিন্তু তা আমি জানি না, আমি বাদে সবাই জানে। পুরো কথাটা শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তারপর যারা তার মাকে সব বলল। ম্যাম তো হাসতে হাসতে শেষ। ছেলেটা পারো বটে, তুইও কিন্তু কম না। সকালে স্কুলে সামিয়ার জন্য অপেক্ষা করতেছি। তোর পেটিটা এখনো আসে না কেন? অনেকক্ষণ পর সামিয়া আসলো। হাই, কেমন আছো? হ্যালো, ভালো। তুমি? ভালো। তা আমার উত্তরটা কি? এখনই বলতে হবে? হ্যাঁ। এখানে না, চলো নদীর পাড়ে যাই। আজকে আর ক্লাস করব না। ওকে, চলো। তারপর দুজনে নদীর পাড়ে চলে আসলাম। তোমার আর আমার তো সামনে পরীক্ষা। তো এখন যদি আমরা রিলেশনে জড়াই তাহলে আমাদের পড়াশোনার ক্ষতি হবে। তুমি কি বলতে চাও? ক্লিয়ার করে বলো। আমি তোমার প্রস্তাবে রাজি আছি, সত্যি? কিন্তু আমার কিছু শর্ত আছে। যদি মানতে পারো তাহলে আমিও রাজি। আমি তোমার সব শর্তে রাজি, বলো। প্রথমে মন দিয়ে লেখাপড়া করতে হবে। দ্বিতীয়, যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে ততদিন আমার সাথে যোগাযোগ করতে পারবে না। মানে মোবাইলে কোনো যোগাযোগ করা যাবে না, কিন্তু চাইলে স্কুলে একটু একটু কথা বলতে পারো। তারপর? সবচেয়ে শেষ শর্ত, এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। যদি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো সেদিন আমি নিজে থেকে তোমাকে প্রপোজ করব। কি, মানতে পারবে তো? সবগুলো পারবো, কিন্তু শেষেটা গ্যারান্টি দিতে পারছি না। আসলে আমি বই কোন দিন ধরেছি আমার সেটাই মনে নেই। তাহলে আমার কিছু করার নেই। তোমাকে ফিরিয়ে দিতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলো? এছাড়া আমার আর কোনো উপায় নেই। না না, আমাকে পারতে হবে। আমি তোমার জন্য সব করতে পারি। তাহলে চলি, বাই। আমি ওর হাত ধরে, কই যাও? আমারও একটা শর্ত আছে। কি? এখন আমার পাশে বসতে হবে। না, তা হয় না। এখনো আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। প্লিজ। ওকে, ধরো। তারপর আমার হাত ধরে আমার পাশে বসে পড়লো। ও আমার হাত ধরার সাথে সাথে আমার গায়ে একটা ঝাঁকি দিয়ে উঠলো। এভাবে অনেকক্ষণ বসে থাকার পর, সামিয়া, তোমাকে আম্মু যেতে বলেছে আজকে আমার সাথে। কেন? আর তোমার আম্মু আমাকে কেমন কেমন করে চেনে? আর বলো না, কালকের ওই বজ্জাত ম্যামটা আমাদের দুজনকে একসাথে স্কুলে ঢুকতে দেখেছিল। উনি আম্মুকে ফোন করে বলে দিয়েছে। তুই আমার মাকে আবার পছন্দ বললি? তোরে আমি সময় হলে দেখে নেব। তাহলে কালকে তো থেরাপি ভালোই দিছে। আরে না, আমার আম্মু আমাকে কিছুই বলেনি। আরো বলেছে আমার ছেলের পছন্দ কেমন। তাহলে চলো তোমার বাসা থেকে ঘুরে আসি। তারপর দুজনে আমার বাসার দিকে হাঁটা ধরলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিতে আমার চোখ কপালে, কারণ আমার বাসায় ম্যাডাম।
আমি তো ভয়ে দাদার নাম জপতেছি, কিন্তু সামিয়াকে দেখে স্বাভাবিক মনে হলো। আপনি হঠাৎ এইখানে? আমার বান্ধবীর বাসায় আসছি, আর কি। জানি না বজারটা আম্মুকে কি বলেছে। আজ কপালে খুবই খারাপই আছে। মনে মনে ম্যামের 14 গোষ্ঠীকে একবার আসমানে তুলছি, আবার পাতালে ফেলছি, এগুলোই ভাবছি। তখন এই সুমা, কে এলো রে? যারা মায়ের নাম হচ্ছে সুমা। তোর গুণধর ছেলে এসে দেখে যা সঙ্গে কাকে নিয়ে এসেছে। আম্মু দৌড়ে রান্নাঘর থেকে এলো, হাতে দেখি খুন্তি। আজ আমি শেষ। বুকে সাউন্ড বক্স চলতেছে। কি রে, তোর সাথে মেয়েটাকে? ও হচ্ছে সামিয়া। সামিয়া, উনি আমার আম্মু, আর ওনাকে তো চেনো, আমার বজাত ম্যাম। ওর কানে কানে বললাম। আমার কথা শুনে যারা সেই রাগ উঠেছে, তবুও রাগকে ললিপপ দিয়ে শান্ত রাখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা এবং ম্যাম একসাথে, প্লাস তাদের সাথে আমিও নিয়ে নিলাম। তো মেয়েটাকে এখানে কেন নিয়ে আসলি? মা, তুমি কাল বলে না ওকে আজ বাসায় নিয়ে আসতে, তাই ওকে আজ নিয়ে এলাম। এখন ভুলে গেলে? তুমি আমার মা সম্মানে চানাচুর করে দিলে। ও, তাহলে তুমি সেই। আসো মা, ভিতরে আসো। তারপর সবাই ভিতরে ঢুকলাম। সোফায় বসে তোমরা কথা বলো, আমি গোসল করে আসি। আমার মেয়ের সাথে আবার নতুন করে কথা বলার কি আছে? মনে মনে বলছে আর মুচকি মুচকি আসছে। যা, তোরে এখানে দরকার নেই। এখন তো আমাকে দরকার হবে না, বউ পেয়ে গেছে না। ওই, বিড়বিড় করে কি বলিস? কিছু না, এই বলে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে নামতে গিয়ে তখন তাদের কথাগুলো শুনতে পেলাম। তোর ছেলের পছন্দ আছে বলতে হবে। দেখতে হবে না ছেলেটা কার? তোর ছেলে যা ফাজিলের ফাজিল। ম্যামের কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। বাচ্চাটা শুধু আমাকে নিয়েই লাগে। ম্যাম, আপনি শুধু আমাকে নিয়ে থাকেন কেন? সবসময় আমার সাথেই রাগ দেখান। আমি আপনার সাথে কি ফাজলামি করলাম? আমার মতো সাদাসিধে পোলারে আপনি ফাজিল বলেন? আম্মু, তুমি তোমার বান্ধবীকে আমার পেছনে লাগতে নিষেধ করো। ওই, আমি তোর পেছনে কখন লাগলাম? ভুলে যাস না আমি তোর বলেই আটকে গেল, কারণ আম্মু তো তার দিকে চোখ বড় বড় করে তাকালো। কি? ভুলে তুই যাস না আমি তোর ম্যাম। ওই, তুই চুপ কর। হাতে এটা দেখছিস? ভয় আর কিছু বললাম না, আমি গিয়ে সোফায় বসে পড়লাম। তোরা কথা বল, আমি খাবার রেডি করি। আন্টি, আমাকে বাসায় যেতে হবে, অন্য আরেকদিন আসবো, আজ আসি। না, তা বললে হবে না। আজ প্রথম এলে, না খাইয়ে ছাড়ছি না। এই প্রথম এলাম, আন্টি দেখতেছি ভালোই অভিনয় করতে পারে। তারপর আম্মু খাবার সাজাতে চলে গেল। খাবার সাজানোর পর আমাদের খাবার খেতে ডাকলে আমরা টেবিলে গিয়ে বসলাম। আম্মু আর সামিয়া পাশাপাশি বসেছে। খাবার নিয়ে খাওয়া শুরু করলাম। তখনই মা, তুমি খাবার না খেয়ে এইভাবে বসে আছো কেন? তারপর সামিয়া আম্মুর কানে কানে কি জানি বলল। ওই রিয়া, তুই রুমে গিয়ে খা। কেন? এখানে গেলে কি হয়েছে? সামিয়া তোর সামনে খেতে চাইছে না। বুঝতে পেরেছি, সামিয়া আমার সামনে খেলে আমি ওর মুখ দেখে নেব, তাই আমার সামনে খাচ্ছে না। আমিও এত সহজে যাব না। আমার সামনে খেলে কি হয়েছে? আমি কি ওর খাওয়ার দিকে তাকিয়ে থাকবো নাকি? তুই রুমে যাবি কি না বল। না, আমি এখানেই খাবো। ম্যাম মুচকি মুচকি হাসছে। না, তুই রুমে যাবি ব্যাস। চেয়ার থেকে উঠতে উঠতে বললাম, অবস্থা ভালো না, এখান থেকে কেটে পড়াই ভালো। ওকে, যাচ্ছি। এই বলে খাবারের প্লেট নিয়ে রুমের দিকে হাঁটা ধরলাম। তখনই মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আচ্ছা, আড়াল থেকে দেখলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। চুপি চুপি দরজার কাছে গিয়ে ওকে দিচ্ছি। ও কখন মুখ খোলে। ওই, লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? আরেকবার যদি দেখি খবর আছে। এ রে, আম্মা কেমনে দেখতে পেলো? যাবি নাকি আমাকে উঠতে হবে? আমি তাড়াতাড়ি ওখান থেকে কেটে বললাম। মনে এক বস্তা সুখ নিয়ে রুমে এসে খেতে বসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে প্লেট নিয়ে নিচে নামলাম। এসে দেখি সামিয়া মুখ খুলে সোফায় আম্মুর সাথে কথা বলছে, কিন্তু উল্টো দিকে হওয়ায় আমি মুখটা দেখতে পাচ্ছি না। আমি চুপি চুপি গিয়ে যখন দেখতে যাব তখনই আম্মু দেখে ফেললো। চুপি চুপি এসে ওর মুখ দেখা হচ্ছে, তাই না? আম্মুর কথা শুনে যারা তাড়াতাড়ি মুখ দেখে ফেললো। বাজার গেল। কই, আমি কি কেন ওই পেতনির মুখটা দেখতে যাব? ভাব নিয়ে বললাম। এখনো মুখ দেখতে পারবি না, সময় হলে ঠিকই দেখতে পাবি। আমার বয়ে গেছে। তা দেখতে পাচ্ছি, চুপি চুপি দেখতেছে। আজ তাহলে আসি, আম্মু চিন্তা করবে। মা মেয়ে দুজনেই এখানে, আবার বলতেছে আম্মু চিন্তা করবে। কি অভিনয়টা না করতেছে। মনে মনে বলতেছে আর হাসতেছে। আজ থেকে গেলে হয় না? না আন্টি, আরেকদিন আসবো। তাহলে আমিও আসি। তুইও চলে যাবি? হ্যাঁ। আচ্ছা যা, কাল জারা মামুনিকে আসতে বলিস।
এই রিয়াদ, যা সামিয়াকে দিয়ে আয়। ওর যাওয়ার দরকার নেই, আমিও তো ওই পথে যাব। তাহলে তো ভালো। আচ্ছা আসি। দুজনেই একসাথে। আমি নীরব দর্শক হয়ে আছি। আচ্ছা, সাবধানে যা। তারপর ওদের বিদায় দিয়ে, আচ্ছা আম্মু, ও দেখতে কেমন? আমার ওকে খুব পছন্দ হয়েছে, ওকেই আমার বউ বানাবো। তোমার বউ বানাবে মানে? তুমি তো মেয়ে মানুষ, বউ কেমনে বানাবে? আরে ফাজিল, তোর বউ বানাবো বলছি, ওকেই তোর বউ করে আনবো। সত্যি বলছো আম্মু? এই বলে আম্মুকে জড়িয়ে ধরলাম। কিন্তু শর্ত আছে। সাথে সাথে ছেড়ে দিয়ে, আবার কি শর্ত? তুই যতদিন না তোর পরীক্ষা শেষ হচ্ছে ততদিন ওর সাথে যোগাযোগ করতে পারবি না, ওর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবি না। কি, এ আবার কেমন শর্ত? ও আর আমি একই স্কুলে পড়ি, কথা তো বলতেই পারি। তা পারবি, কিন্তু পড়ার সময়ের বাইরে মোবাইলে তো একদমই পারবি না। আম্মু গো, আমার এত কঠিন শাস্তি দিয়েন না। মানতে পারলে তোর ভালো, না মানলে আমার কিছু করার নেই। আমার বউয়ের সাথে আমি কথা বলবো, তাতে তোমার কি? ওকে, তাহলে ওর সাথে আপনার বিয়ে ক্যান্সেল। আচ্ছা আচ্ছা, আমি সব শর্ত মানবো। ভেবে দেখলাম পরীক্ষার সময় আর বেশি বেশি নেই, এই কয়দিন একটু কষ্ট করতে হবে। এইভাবে দিনটা চলে গেল। পরদিন সকালে আমি ঘুমাচ্ছি, এমন সময় আমার গায়ের ওপর ঝোপ করে ঠান্ডা পানি পড়লো। আমি সাথে সাথে লাফ দিয়ে উঠে গেলাম। আম্মু, এটা কি করলে? এইভাবে কেউ পানি ডালে? এই শীতের মধ্যে কেউ এত ঠান্ডা পানি গায়ে ডালে? ঢাললে যখন একটু চুলা থেকে গরম করে এনে ঢালতে। আমি আব্বুকে এখনই বলবো যে তুমি আমার উপর অত্যাচার করতেছ। চোখ বন্ধ অবস্থায় এক নিঃশ্বাসে বলে ফেললাম। তখনই কারো হাসির আওয়াজ পেলাম। চোখ খুলে পাশে তাকিয়ে দেখে আমার চোখ হাসির ডিম হয়ে গেল, কারণ সামের হাতে বালতি নিয়ে আমার বেডের পাশে দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি নেই যে এত বড় কাজটা ওই করেছে। আমি কিনা আম্মুকে ভেবে কত কিছুই না বলে ফেললাম। ধুর, মান সম্মান একেবারে খিচুড়ি হয়ে গেল। তুমি এইখানে কেন? আর আমার গায়ে পানি ঢেলে দিলে কেন? আমার শ্বশুরবাড়িতে আসছি, তাতে কার কি? তা তো বুঝলাম, কিন্তু আমার গায়ে পানি ঢেলেও মোটেও ভালো কাজ করনি। এই শাস্তি তোমাকে পেতেই হবে। তোমাকে কতক্ষণ ধরে ডাকতেছি, তোমার কোনো খবর নেই, তাই বাধ্য হয়ে পানি ঢেলে দিলাম। যাই বলো, শাস্তি তোমাকে পেতেই হবে। কি শাস্তি? দাঁড়াও দেখাচ্ছি। এ বলে ওকে টান মেরে খাটে ফেলে দিলাম। ও আমার এই কাজ দেখে ভয় পেয়ে গেল। এই কি 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 করছো? আমাকে এভাবে ফেলে দিলে কেন? আমার বউকে আদর করতেছি। তোমার শর্তগুলো মনে নেই? আছে, বাট আমার গায়ে পানি ঢালার শাস্তি তো তোমাকে পেতেই হবে। দেখো, ভালো হবে না কিন্তু, আমি কিন্তু চিৎকার করবো। কিছু না বলে ওর দিকে মুখটা এগিয়ে নিতে লাগলাম। যখনই একদম কাছাকাছি চলে গেলাম তখনই আন্টি, আপনি কখন আসলেন? আমি ভয় পেয়ে তাড়াতাড়ি ওকে ছেড়ে দিলাম। সুযোগ পেয়ে সামিয়া তাড়াতাড়ি উঠে দিল তোর দরজার কাছে গিয়ে আবার দাঁড়িয়ে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। একটা হয়রানির হাসি দিয়ে চলে গেল। আমি ওর কাণ্ড দেখে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আমাকে বোকা বানিয়ে দিল। ধুর, মিস করে ফেললাম। তারপর মনে কয়েক কেজি দুঃখ নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমি রেডি হয়ে নিচে এসে নাস্তা করতে বসলাম। সামি আমার সামনাসামনি বসেছে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমাকে বোকা বানিয়ে যেন মহৎ কাজ করে ফেললো। তারপর খাওয়া দাওয়া শেষ করে যখনই বের হতে যাব, মামনি, শয়তানটা কোনো দুষ্টুমি করলে আমাকে বলবে। আচ্ছা আম্মু, আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তোমরা আমাকে কোন হাসপাতাল থেকে কিনে এনেছো? হাসপাতালের ঠিকানাটা দাও, গিয়ে ডাক্তারের কানের নিচে 2টা দিয়ে অজ্ঞান করে আসি। আমাকে তোমার কাছে কেন বিক্রি করেছে? আর মানুষ পায়নি? আর একবার উল্টাপাল্টা বললে এখন তোর কানে নিচে পড়বে। হাসা কথা কইতে নেই। তোর হাঁচা কথার গোষ্ঠীরে বিরিয়ানি দিব। ফালতু কথা না বলে তাড়াতাড়ি দূর হ। তাড়িয়ে দিচ্ছ? ধ্যাত, আর আসবই না। তুই না আসলে খাবারগুলো বেঁচে যাবে। তোর গেলাম। এই বলে সামিয়াকে নিয়ে রাস্তায় চলে আসলাম। দুজন পাশাপাশি হাঁটছি। তোমার হাতটা একটু ধরতে পারি? না, শর্ত অনুযায়ী না চললে কথা বলা একদম বন্ধ করে দেবো। আমার মতো বাচ্চার সাথে তোমরা সবাই কিন্তু চরম অত্যাচার করতেছো। তাই ধরে নাও। আমার তো তোমার হাত ধরতে ইচ্ছে হয়, কিন্তু আমি নিরুপায়। তোমার সাথে তো ক্লোজ হব, তো আমার প্রতি দুর্বল হয়ে পড়বে, ফলে তোমার লেখাপড়াকে চিকেন ফ্রাই করে খেয়ে ফেলবে। আচ্ছা, শর্তগুলো কি সত্যি মানতে হবে? হ্যাঁ, অবশ্যই। তোমাকে ছাড়া থাকতে পারবো না গো। দেখো, পরীক্ষার আর বেশি দেরি নেই। পরীক্ষা শেষ হলে আমরা যোগাযোগ করতে পারবো। এই কয়েকদিন অপেক্ষা করতে পারবে না? আমাকে পারতে হবে, একটা কষ্ট হলেও আমাকে করতে হবে। গুড বাই। আচ্ছা, আমারও একটা শর্ত আছে। কি?
আমাকে এখন একটা দিতে হবে। ইয়েটা কি? মানে আর কি। ইয়েটা কি বলবে তো? তোর আমার লজ্জা করে তো। মানে হচ্ছে ওইটা আর কি। ওইটা কি? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলো। আসো কানে কানে বলি। কানে কানে কেন? এখানে তো কেউ নেই। কি বলো কেউ নেই? আমার পাঠকরা আছে না, ওরা শুনে ফেলবে তো। তুমি তো জানোই আমি খুব লাজুক। আচ্ছা বলো দেখি। আমি ওর কানে কানে বলে দিলাম। না, পারবো না, এটা কিন্তু শর্তের বাইরে। প্লিজ, একটাই তো চাইলাম, সত্যি, আর কিছু বলে চায় না। সত্যি বলছো? কি সত্যি? আমার এর ওকে, দিচ্ছি। তার আগে তোমার পাঠকদের চোখ বন্ধ করে বলতো, আমার লজ্জা লাগে। ওই মেয়েরা এখনো ঢ্যাপ ঢ্যাপ করে চেয়ে রয়েছেন কিল্লায়, দেখতেছেন না লজ্জা পাচ্ছে? দয়া করে চোখ বন্ধ করুন, আপনাদের চকলেট দেবো। হয়েছে, এবার দাও। সবাই চোখ বন্ধ করেছে। হয়েছে, এবার আপনারা চোখ খুলতে পারেন। কি দিলে গো, এখনো গালে লেগে আছে। ইস, আরেকটা দিলে ভালো হতো। না আর না। তারপর দুজনে স্কুলে চলে এলাম। যখনই গেট দিয়ে ঢুকতে যাব তখনই ধপাস। দুজন গেট দিয়ে যখনই ঢুকতে যাব তখনই কারোর সাথে যেন ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আমি পড়ার সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। যখন চোখ খুললাম তখন দেখি আমি একটা মেয়ের উপর পড়ে আছি। মেয়ে বললে ভুল হবে, আমার ক্লাসমেট অধরা। কেউ কিছু বলছি না, শুধু দুজনের দিকে তাকিয়ে আছি। আমার সেই আরাম লাগতেছে, যেন ফোমে শুয়ে আছি। আমাদের ড্রয়িং রুমের সোফায় ফোমও এরকম নরম না, আর উঠতেও ইচ্ছে করছে না। মেয়ে তো নয়, যেন আটার বস্তা, থুক্কু তুলার বস্তা। আর বেশিক্ষণ তাকানো হলো না, কারণ স্বামী আমাকে ওর ওপর থেকে টেনে তুলে ফেললো। এই, মেয়ে দেখলে গায়ের উপরে পড়তে মন চায়, তাই না? আজব, আমি কখন বললাম? তোর মতো মেয়েদের আমার চেনা আছে। ভদ্রভাবে কথা বলো। তোর ভদ্রের গোষ্ঠীকে কি যে করবো আমি নিজেই জানি না। মা বাবা কিছু শিখায়নি? এই, মা বাবা ধরে কথা বলবি না। ওদের ঝগড়া দেখে আমি কাঁদবো নাকি হাসবো আপনারাই বলুন। বললে কি করবে? দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে, কিন্তু ব্যবহার এরকম কেন? তোর মতো মেয়েদের সাথে এর চেয়ে আর ভালোভাবে কথা বলা যায় না। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি আমি না, তুই করছিস, পেতনির ঘরে পেতনি। দেখো, তোর সাথে এতক্ষণ অনেক ভালোভাবে কথা বলছি, কুত্তি কোথাকার, শুধু ঘেউ ঘেউ করস কিল্লাই। কি কি বলি তুই? এই বলে অদরের দিকে তেড়ে যেতে লাগলো। আমি অবস্থা খারাপ দেখে ওকে ওখান থেকে টেনে নিয়ে আসলাম। তুই আমাকে আনলি কেন? আজ ওর একদিন কি আমার আধা দিন? শান্ত হও, দেখো ওর কোনো দোষ নেই। দোষ নেই? তুই জানোস তোকে কোনো মেয়ের সাথে দেখলে আমার সহ্য হয় না। ও তাই নাকি বাবু, তুমি আমাকে এত ভালোবাসো? আমি তোকে ভালোবাসতে যাবো কেন? পরীক্ষার আগে কোনো ভালোবাসা টালোবাসা চলবে না। ভালোবাসাকে উগান্ডা পাঠিয়ে দাও। তাহলে এই কয়দিন আমার সাথে যোগাযোগ রাখবে না? হ্যাঁ। ওকে, তাহলে আজ থেকে তোমার সাথে কোনো কথা নাই। হ্যাঁ। কথা হবে পরীক্ষার পর, কিন্তু ততদিনের জন্য আরেকটা পটাতেই হবে। কি? তুই অন্য মেয়ের সাথে নাই মারবি? মারলে তোমার কি? এতদিন একা একা চলবো কেমনে? তার জন্য একটা হলে মন্দ হয় না। তুই অন্য মেয়ের দিকে তাকালে না তোর চোখ তুলে বিস্কি করে দেবো আমি। দেখা যাবে। আমি অদরের সাথেই লাইন মারবো, দেখি তুমি কি করতে পারো। আমার সামনে থেকে দূর হ। হ্যাঁ যাচ্ছি, ভালো থেকো। তারপর ক্লাসে চলে এলাম। ক্লাসে সামিয়ার দিকে একবারও তাকায়নি। স্যারের কথা মনোযোগ দিয়ে শুনেছি। আমাকে এখন থেকে ভালো করে পড়তে হবে, সামিয়াকে দেখিয়ে দেব। তারপর ক্লাস শেষ হলে ডানে বামে না তাকিয়ে সোজা বাসায় চলে এলাম। বিকাল হলে ম্যামের কাছে প্রাইভেট পড়তে চলে গেলাম। ম্যাম যেগুলো পড়াচ্ছেন সেগুলো মন দিয়ে পড়ছি। পড়ার ব্যাপার ছাড়া আর একটা কথাও বললাম না। আমার এমন পরিবর্তন দেখে ম্যাম তো অবাকের উপর অবাক। যে ছেলে ফাজলামি না করলে ভাত হজম হয় না, সে এত শান্ত কেমন করে হলো? কি ব্যাপার, আজ এত দ্রুত কেন? ম্যাম, সামনে পরীক্ষা, তাই এখন থেকে মন দিয়ে পড়বো। ভালো। পড়া শেষ হলে বাসায় চলে আসলাম। সন্ধ্যা হলে পড়তে বসলাম। মা আমার রুমে এসে রীতিমতো অবাক, কারণ এই সময় আমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। আর আজ পড়তে বসলাম। ব্যাপারটা আমার আম্মুর কাছে হজম হচ্ছে না। আজ সূর্য কোন দিকে উঠেছে? আজ রান্নাঘরের চুলা থেকে উঠেছে। যাও তো, পারো তো পেছনে না পড়ে পড়তে দাও। তা আজ কি মনে করে? সামনে পরীক্ষা, এখন থেকে যদি না পড়ি তাহলে পরীক্ষায় ভালো কেমনে করবো? এতদিন পর ভালো মানুষের নজর পড়েছে, আলহামদুলিল্লাহ। এবার আপনি আসতে পারেন। আম্মু চলে গেল, আমি আবার পড়া শুরু করলাম। এভাবে পড়তে পড়তে কখন যে রাত 11টা বেজে গেল আমি নিজেও জানি না। আজ প্রথম এতক্ষণ পড়লাম। আমার মনে হচ্ছে আমি এবারে জয় করে নিয়েছি।
তারপর খেয়ে দিলাম এক চরম ঘুম। পরদিন সকালে স্কুলে যাচ্ছি, তখন দেখি সামিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি না দেখার ভান করে ওকে ক্রস করে চলে এলাম। সামিয়াও আমার এমন কাজ দেখে অবাক। আমার এখন নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। গতকাল থেকে সবাইকে অবাকের ওপর অবাক করে যাচ্ছি। এই রিয়াদ, আমাকে ফেলে চলে যাচ্ছ কেন? আমি নিজের মতো হাতে লাগলাম। সামিয়া দৌড়ে এসে আমার শার্টের কলার ধরে এই, তোমাকে ডাকতেছি, কানে শুনতে পাওনি? কলা ছাড়েন। ও সাথে সাথে ছেড়ে দিল। আপনি বলেছেন পরীক্ষার আগে কোনো যোগাযোগ করতে চান না, তাই আমিও চেষ্টা করতেছি। পরীক্ষার আগে আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, চলো যাও যাক। আমি আপনার সাথে যাব কেন? আপনার মতো আপনি চলেন। তুই আমার সাথে যাবি? আমি আর কিছু না বলে হাঁটা ধরলাম। এখন বুঝবি বরকালি পেতনি অবহেলা কাকে বলে ও কত প্রকার। সামিও আমার সাথে হাঁটতে লাগলো। হাঁটার সময়ও নানাভাবে কথা বলার চেষ্টা করতেছে। আমি ওর সাথে কথা না বলার জন্য ব্যাগ থেকে ললিপপ বের করে খেতে লাগলাম। আমি ওর কথার কোনো জবাব দিচ্ছি না দেখে ও বিরক্ত হয়ে আমার মুখ থেকে ললিপপটা টান মেরে নিয়ে নিজের মুখে ঢুকিয়ে দিল। ওর এমন কাণ্ডে আমি হতবাক হয়ে গেলাম। আরেকজনের মুখের খাবার আরেকজনে খায় নাকি? একেবারে রাক্ষস, থুক্কো রাক্ষসী। আপনি আমার ললিপপ খাচ্ছেন কেন? লজ্জা শরম নাই? আরেকজনের চুষা ললিপপ আরেকজনের খাচ্ছেন, ওয়াট্টু। আর একজনের কথায় আমি আমার স্বামীরটা খাচ্ছি, তাতে তোর কি? আমি আর কিছু বললাম না, কারণ বললেও কিছু হবে না। আপনারা তো জানেনই মেয়েদের মুখ স্পষ্ট, বোটের চেয়েও দ্রুত। স্কুলে চলে আসলে আমি আমার মতো ক্লাসে চলে এলাম। আর সব স্যাররা অবাক হয়ে গেছে, কারণ আমি এই প্রথম সকল স্যারের পড়া কমপ্লিট করলাম। বেশ নিজেকে সত্যি সেলিব্রিটি মনে হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত কেউ আমার সাথে সেলফি নিতে এলো না। সেদিনের মতো ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। ওই দিনের পর থেকে সামের সাথে কোনো কথা বলি নাই। সামনে পড়লেও না দেখার ভান করে চলে আসতাম, যদিও ও কথা বলার অনেক চেষ্টা করেছিল। এভাবে অনেক দিন চলে গেল, সামের সাথে কোনো কথা হয় নাই। এখন শুধু পড়া নিয়ে থাকি। একদিন স্কুলের মাঠে এক কোণে বসে আছি, তখনই কে যেন আমার কাঁধে হাত রাখলো। পেছন পড়ে দেখি অধরা। এখানে কি করস? কিছু না, এমনিই বসে আছি। তোমার পাশে বসতে পারি? এই বলে বসে পড়লো। অলরেডি বসে পড়লো, আবার ঢং করে অনুমতি নিচ্ছে। কি ভাবছো? কিছু না, এই বলে চুপ হয়ে গেলাম। তোমাকে একটা কথা বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এত ইংলিশ বোঝি না, বাংলা বলো। তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলি। ওকে, শুরু করো। তোমার সিটে খালি আছে? আমি লোকাল বাস নাকি যে সিট খালি থাকবে? আরে পাগল, আমি এই সিটের কথা বলছি না। তো তোমার জি এবং আছে? এখন নাই, তবে পরীক্ষার পর হবে। মানে অনেক লম্বা। বুঝিয়ে বলো। তারপর আমি ওকে সবকিছু খুলে বললাম। এই বজ্জাত মেয়েটা, তোমার বউ হবে? দেখো, সম্মান দিয়ে কথা বলো। আমিও তোমাকে মনে মনে ভালোবাসি, কিন্তু আমি বলার সুযোগই পেলাম না। তুমি আমার থেকেও ভালো ছেলে পাবে। সেটা পাবো কিনা জানি না, তবে তোমার মতো একজনকে চাই। এতদিন সিঙ্গেল ছিলাম যে, তখন তো কারো চোখে পড়েনি। এখন বোরকা আলীকে ভালোবাসতে শুরু করব। অমনি ভালোবাসার মানুষের অভাব হচ্ছে না। মনে মনে অধরার 14 গোষ্ঠীকে দোয়া করতে লাগলাম, তাহলে হুবহু আমাকে কপি করে নাও। আমি তোমার অরিজিনাল কপি চাই। সেটা তো আর সম্ভব না। আমার অরিজিনাল কপি এখন সামের কাছে। তুমি চাইলে আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি। ওকে ফ্রেন্ড। হাত মিলাবে না? ওকে বলে হাত পকেটে ঢুকিয়ে দিয়েছি। পাগল, হাত মিলা। আমার শ্বশুরি করে। তাহলে হাত মিলাও। আমি আস্তে আস্তে হাত এগিয়ে নিচ্ছি। যখনই হাত মিলাতে যাব তখনই আগে হাত ধুয়ে আসো। কেন? এরকম ময়লা হাতে আমি হ্যান্ডশেক করি না। আমার হাত অনেক পরিষ্কার আছে, হারপিক দিয়ে ধুয়ে আসছি। ওর কথা শুনে আমার তো সেই লেভেলের হাসি পেল। পাগলের মতো হাসছো কেন? হারপিক দিয়ে কেউ হাত ধয়? হারপিক দিয়ে তো ওইটা ধয়। আবার আপনারা অন্য কিছু মনে করেন না, আমি কিন্তু টয়লেটের কথাই বলেছি। এইটা মানে কি? আপনারা দেখেছেন, বলতে না বলতেই একজনের মাইন্ড করে বসে আছে। আরে টয়লেটের কথা বলতেছি। ও তাই বলো, হাত মিলাতে বলছি। আচ্ছা, এই বলে হাত মিলালাম। সামনে তাকিয়ে দেখি সামিয়া আমাদের দিকে আসছে। আমি ওকে রাখানোর জন্য বুদ্ধি বের করলাম। সামিয়া যখন আমার কাছাকাছি চলে আসলো তখনই, আদরা তোমার হাতগুলো তো খুব নরম, উফ, একদম তোলার মতো শক্ত, সারা জীবন ধরে থাকতে ইচ্ছে করছে। এই আর একটু শক্ত করে ধরো না। আদরা আমার এমন কাণ্ড দেখে হতবাক। কি বলছো এসব? আমি ওকে চোখে ইশারায় সামিয়াকে দেখিয়ে দিলাম। ও সামিয়াকে দেখে বুঝতে পারলো আমি এমন কেন করছি। আমি সত্যি বলছি, আমার তো আর ছাড়তে ইচ্ছে করছে না।
তা আমার আর কি কি সুন্দর? তোমার রূপের বর্ণনা আমার কাছে নেই। আমি যদি লেখক হতাম তোমাকে নিয়ে ইয়া বড় গল্প লিখে ফেলতাম। তুমি সত্যি বলছো? তুমি আমাকে ভালোবাসো যে সেটা আগে বলো না কেন? আমার ভয় করতেছিল যদি তুমি আমাকে ফিরিয়ে দাও। আমাকে পেলে তুমি অন্য মেয়েদের সাথে প্রীতি করিস? তোমার সিরিয়াল পরীক্ষার পর এখন আপাতত এটাকে দিয়েই কাজ চালাই। তোর কাজ আমি বের করছি, তুই শুধু দাঁড়িয়ে থাক। মই পাগল নাকি? অধরা, আমি গেলাম, গুড বাই বাবু। অধরাকে ফ্লাইং কেস দিলাম আমাকে অবহেলা করা, এখন বোঝো। আর চিপসের মন ফুল। ওকে বাবু। তোর উম্মা বের করছি, দাঁড়া। আমাকে আর পাইকে একজোড়ে রাস্তা দিয়ে হঠাৎ দৌড়াতে দৌড়াতে ভুল করে একটা কুকুরের লেজে পা দিলাম। সাথে সাথে কুকুরে গান শুরু করে কেউ কেউ। আমি তো ভয় শেষ, দিলাম দৌড়ের গতি বাড়িয়ে। এমা, কুকুরটা দেখি আমার পেছনে। আমার দৌড়ের গতি আরও বেড়ে গেল। কুকুরের দৌড়ানি যারা খাইছেন তারা জানেন। কোনো রকম বাড়ির সামনে এসে পড়লাম। পেছন ফিরে দেখি কুকুরটা ফিরে চলে যাচ্ছে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। যখনই কলিং বেল বাজাবো তখন তো আমি অবাক, কারণ শ্রদ্ধাভাজন বরকা আলী ওরফে সামিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। ও আমার আগে কেমনে আসলো? আমি যে পরিমাণ দৌড়ে এসেছি তাতে তো প্লেনও আমাকে ধরতে পারবে কিনা সন্দেহ। জানি না পেতনিটা আমার আম্মুকে আমার নামে কি কি বলেছে, এগুলোই ভাবছিলাম। তখনই কি মশাই, কুকুর দৌড়ানি কেমন দিল? এ রে, শাকচুনিটা কেমনে জানলো? কুকুরকে স্ট্রেচিং করছো তাই কুকুর দৌড়ানি দিতেছে? আমাকে কেন কুকুরে দৌড়ানি দিবে? আমি দেখছি তো কে কাকে দৌড়ানি দিছে। আমি কুকুরকে দৌড়ানি দিছি যে। আচ্ছা, আপনি এখানে কেন? আমার শ্বশুরবাড়ি, আমি যখন ইচ্ছা তখন আসবো। আইসে শ্বশুরবাড়ির লক্ষ্মী বউ। আপনার শ্বশুরবাড়ি এইটা না, ভুল করে অন্য জায়গায় এসে পড়েছেন। সেটা তোকে বলতে হবে? দেখেন, আমি আপনার সব শর্ত মেনে চলছি। এখন আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন। আমি কিন্তু কি? আমি কিন্তু আপনার নামে ইফটিজিংয়ের মামলা করব। তুমি আমার শর্ত মানতেছো তাই আমি খুশি হয়েছি, কিন্তু অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতে বলিনি। টাঙ্কি কেমনে মারে গো? দেখো, মাথা এমনিতেই গরম, আমার রাগ বাড়ায়ও না। দাঁড়া আন্টি, তো ফিউচার শাশুড়ি আম্মা কেমনে বলি যে তুই যে অন্য মেয়ের সাথে লুতুপুতু করতেছিস। এ রে, আম্মুকে বলে দিল তো এই জীবনে আর বিয়ে করাই হবে না। বিয়ের আগেই তাকে আর কমো না। আমার এত বড় সর্বনাশ করবে না পা। কি তুই আমাকে আপা বললি? চোখ দুটো হাঁসের ডিমের মতো করে ফেলল। না না, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। মাফ করতে পারি একটা শর্তে। বলেন। তুই কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না, কোনো মেয়ের সাথে কথা বলবি না। ওকে, আমি রাজি। মেয়ের মধ্যে আপনিও পড়েন, আমি তো আপনার সাথে একদমই না। ওকে, যাও রুমে যাও। হুম। আমারও খুব ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে, তোমার সাথে ঘুরতে, রাত জেগে কথা বলতে, কিন্তু তুমি যদি আমার তালে পড়ে তাহলে পড়ালেখা বাদ দিয়ে দাও। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। নে, মনে মনে ভাবতেছে। এইভাবে দেখতে দেখতে পরীক্ষা চলে এলো। এই কয়েক মাস ভালো করে পড়ায় পরীক্ষা অনেক ভালো হয়েছে। আল্লাহর রহমতে সব পরীক্ষাই ভালো হয়েছে। কিন্তু সামিয়ার সাথে একটা কথা বলিনি। আজ পরীক্ষা শেষ। আজ আমি অনেক খুশি, কারণ সামিয়া আজ থেকে আমার হবে। আমি পরীক্ষা দিয়ে বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে শুয়ে থাকলাম। চোখে ঘুম লেগে আসলো। হঠাৎ কারো ডাকে আমার ঘুম নানুর বাড়ি চলে গেল। আমি চোখ খুলে দেখি সামিয়া। এই তাড়াতাড়ি ওঠো। কেন? আমরা ঘুরতে যাব। আমরা মানে? আমি আর তুমি। আমি কেন আপনার সাথে যাব? তোমার সাথে আমার কিছু কথা আছে, তাড়াতাড়ি উঠে রেডি হও। আমাকে আর কিছু বলতে না দিয়ে চলে গেল। উঠে রেডি হয়ে নিচে এসে আমার চক্ষু চড়ক গাছ, কারণ সামিয়া আজ বোরকা পরেনি। আজ একটা নীল ড্রেস পরেছে, কিন্তু মুখটা বাঁধা, শুধু চোখ দুটোই দেখা যাচ্ছে। আমি তো ওর থেকে চোখ সরাতেই পারছি না। ওকে আজ নীল ড্রেসে নীল পেতনি, থুক্কু, নীল পরি মনে হচ্ছে। কি দেখছো এভাবে? কিছু না। আমার ছেলে বৌমার থেকে চোখ সরাতে পারছে না। এই রে, কাজ সারছে। আম্মু সব দেখেছে, মান সম্মান বিরানি হয়ে গেল। যা, আর লজ্জা পেতে হবে না, ওকে নিয়ে ঘুরে আয়। আসি। তারপর আমি আর সামিয়া একটা পার্কে এলাম। এসে কিছুক্ষণ হেঁটে একটা বেঞ্চে গিয়ে বসলাম। আমি কিন্তু এখন পর্যন্ত ওর সাথে কথা বলিনি, যদিও কথা বলতে চেয়েছে। রিয়াদ, তোমার হাতটা দাও তো। কেন? দিতে বলেছি দাও। আমি হাত বাড়িয়ে দিলাম। ও আমার হাতে একটা আংটি পরিয়ে দিয়ে, আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। এতদিন
তোমাকে আমার কাছ থেকে দূরে রাখার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমাকে তোমার এখানে একটা ছোট্ট করে জায়গা দিতে পারবে? আমাকে কি ভালোবাসা আপন করে নেবে? ওর কথা শুনে আমার খুশি লাগছে। কি হলো, চুপ কেন? আমার উপরে এখনো রাগ করে আছো? প্লিজ আমাকে মাফ করে দাও। আমিও তোমাকে ভালোবাসি। এই পাগলি, কান্না থামাও। সত্যি? সত্যি। কিন্তু এতদিন অনেক কষ্টে নিজেকে তোমার থেকে দূরে রেখেছি। এখন সব কষ্ট ও দাও তোমাকে পেয়ে। তারপর সামিয়া সোজা আমাকে জড়িয়ে ধরলো। আমি তোমাকে আর কষ্ট পেতে দেবো না। এই ছাড়ো, সবাই দেখছে তো। সামিয়া তাড়াতাড়ি ছেড়ে দিল। লজ্জায় মাথা নিচু করে আছে। আমার কিন্তু সেই রকম একটা ফিলিংস হচ্ছিল ওর ছোঁয়া পেয়ে। আচ্ছা, তোমার চেহারাটা কখন দেখাবা? সামনের মাসের 2 তারিখ তো তোমার জন্মদিন। তুমি কেমনে জানলে? 7টা 5টা না, আমার একটা মাত্র স্বামী, তার জন্মদিন আমি জানবো না তো কে জানবে? বুঝলাম। তোমার জন্মদিনে তোমায় একটা বড় ধরনের সারপ্রাইজ দেবো, আর সেদিন আমি আমার চেহারা তোমায় দেখাবো। সারপ্রাইজটা কি? সারপ্রাইজ ইজ সারপ্রাইজ। ওকে। আচ্ছা, যদি আমাকে দেখার পরে আমাকে যদি তোমার ভালো না লাগে, তখন কি আমাকে দূরে ফেলে দিবে? না রে পাগলি, তুমি যেমনই হও না কেন, আমার ভালোবাসা তোমার প্রতি একটু কমবে না। আমি তোমার রূপ দেখে ভালোবাসিনি, আমি তোমার ওই মায়াবী আঁখি দুটোকে দেখেই তোমাকে ভালোবাসি। তাহলে কথা দাও, সারা জীবন আমাকে ভালোবাসবে, এই হাতে আজীবন আগলে রাখবে। কথা দিলাম, এই জীবনে শুধু আমি তোমার। তারপর সামিয়া সোজা আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর, এই ছাড়ো। কেন? থাকো না, ভালোই তো লাগতেছে। সবাই দেখতেছে। আমি সাথে সাথে ওকে ছেড়ে দিলাম। আপনার তো জানেনই আমি একটু লাজুক টাইপের। আচ্ছা চলো। আচ্ছা চলো, যাও যাক, কিন্তু সারাটা পথ আমার হাত ধরে যেতে হবে। আচ্ছা চলো পাগল কোথাকার। দুজনেই পাশাপাশি হাঁটছি। আচ্ছা সামিয়া, তোমার পরিবারে কি আমাদের সম্পর্কটা মেনে নেবে? সে সময় আমার উপরে ছেড়ে দাও। একটা ছোট করে দিলাম। রিয়াদ, এটা কি করলে? আমার বউ। দিলাম, তাতে তোমার কি? হয়েছে, তোমার সাথে কথাই পারবো না। তারপর যে যার বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আমাদের রেজাল্টে দিল। আমি আল্লাহর রহমতে অনেক ভালোই করেছি। সামিও ভালো করেছে। আমার রেজাল্ট ভালো হওয়ার পেছনে সামিয়ার ভূমিকা রয়েছে। দেখতে দেখতে চলে এলো সেই দিন। আজ আমার জন্মদিন। বাড়িটা হালকাভাবে সাজানো হয়েছে, তেমন বড় করে অনুষ্ঠান করতেছে না, ঘরোয়াভাবেই পালন করবে। আমার সব কিছু থেকে বেশি খুশি লাগতেছে আজ সামিয়ার চেহারাটা দেখতে পাবো, তাই ইস ভাবতেই মনটা নেচে ওঠে। তারপর সন্ধ্যার পর থেকে মেহমান আসতে লাগলো। তেমন কেউ না, আমাদের পাশের বাসার ভাড়াটিয়ারা। আমি রুমে শুয়ে আছি, তখন আম্মু এসে বলল রেডি হয়ে নিচে যেতে। আমিও কিছু না বলে রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে আসতেই সবাই একে একে উইশ করতেছে আর হাতে বড় বড় গিফটটা ধরাই দিচ্ছে। তারপর এলো আমার শ্রদ্ধেয় বজ্জাত থুক্কো। ভালো ম্যাম। শুভ জন্মদিন। ধন্যবাদ। ম্যামও আমার হাতে একটা গিফট ধরিয়ে দিল। তারপর যে যার মতো কথা বলতেছে। আমি আমার মতো ঘুরে ঘুরে দেখছি। আমার চোখ জোড়া একজনকে খুঁজতেছে। আপনারা ভাবতেছেন আমি সামিয়াকে খুঁজতেছি, তাই তো? তাহলে আপনারা ভুল ভাবছেন, আমি খুঁজতেছি যারাকে। ম্যাম এইখানে আছে, কিন্তু যারা কোথায়? যাই ম্যামের থেকে জিজ্ঞেস করে আসি। যেই ভাবা সেই কাজ। ম্যাম, যারা কোথায়? ওকে তো দেখছি না যে। ও গতকাল ওর নানুর বাড়ি গেছে। কি? আজ আমার জন্মদিন আরও চলে গেল? এটা মোটেও ভালো করেনি। ওর মামা জরুরি তলব করেছে, তাই যেতে হয়েছে। তারপর আম্মু সবাইকে কেক কাটার জন্য ডাকলেন। আমরা সবাই গেলাম। নে ধর কেক কাট। আম্মু, তোমার বৌমাকে ফেলে কেক কেটে ফেলবে? তাই তো, আমি তো একদম ভুলে গেছি। ও এখনো আসতেছে না কেন? এই তো আন্টি, আমি এসে গেছি। সবাই তখন দরজার দিকে তাকায়, দেখি সামিয়া। আমি তো ওকে দেখে একদম হাঁ হয়ে গেছি। নেভি ব্লু বরকা, চোখে কাজল, উফ কি যে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। এক বস্তা ক্লাস জমা করলাম। তারপর হ্যাপি বার্থডে টু ইউ বলে একটা কাগজে মোড়ানো গিফট দিল। ধন্যবাদ, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। সামিয়া কিছু না বলে মাথা নিচু করে রইল। এইবার কেকটা কাট। তারপর আমি ফু দিয়ে মোমবাতি নিভাবার সাথে সাথে সবাই একসাথে হাততালি দিল। তারপর কেক কেটে সবাইকে খাইয়ে দিলাম। সবাইকে খাওয়ানোর পর, সামিয়া এবার তোমার সারপ্রাইজটা দাও না, আমি তো আর থাকতে পারছি না। অ্যাটেনশন প্লিজ। তারপর সবাই আমাদের দিকে তাকালো। তুমি নিজ হাতে এবার আমার মুখটা খুলে দাও। আমি তুমি। আমি আস্তে আস্তে ওর মুখের থেকে হাত নিয়ে যাচ্ছি। আমার হাত কাঁপতেছে, জানি না আমার জন্য কি অপেক্ষা করছে।
তারপর আস্তে আস্তে ওর মুখের কাপড়টা খুলে দিলাম। কাপড় খোলার সাথে সাথে আমার মাথা আকাশ ভেঙে পড়লো। আমি সাথে সাথে দুপা পিছে চলে গেলাম। আমি কাকে দেখছি? এই তো যারা। সামিয়া যারা হলো কিভাবে? না, এটা হতে পারে না। যারা তুমি তুমি এখানে কেমনে? আমি। তুমি এতদিন যাকে ভালোবেসে এসেছো সেটা আমি। না, হতে পারে না। আমি তো সামিয়াকে ভালোবেসেছি, তোমাকে না। বাবা শান্ত হ, তোকে আমি সব বুঝিয়ে বলছি। কিছু বোঝানোর দরকার নেই। তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। আজ এত বড় সারপ্রাইজ পাবো ভাবতেই পারিনি। তোমরা কেউ ভালো না। কি নিখুঁত অভিনয়টা না করলে বলিউডের অভিনেতাদেরও হার বানাবে। এই বলে সোজা ছাদে চলে এলাম। আজ নিতে খুব অসহায় লাগছে। আমার সাথে সবাই এমনটা না করলেও পারতো। কি অপরাধ করেছিলাম আমি? যারা যদি আমাকে ভালোই বাসে তাহলে সরাসরি বলতে পারতো। এত অভিনয় করার কি ছিল? এগুলোই ভাবতেছিলাম, হঠাৎ কে যেন আমার পা জড়িয়ে ধরল। আমি নিচে তাকিয়ে দেখি যারা আমার পা ধরে কান্না করতেছে। আর প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি, একটু মজা করতে চেয়েছিলাম। আমার পা ছাড়ো। না, আগে বলো আমাকে ক্ষমা করেছো। পা ছাড়ো, হুঙ্কার দিয়ে। ও ভয় পেয়ে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে দাঁড়ালো। তোমরা কেউ ভালো না, আমাকে এইভাবে ঠকালে। যাও, তোমার মুখ দেখতেও ইচ্ছে করছে না। তখনই পেছন থেকে বাবা আমাদের ক্ষমা করে দে, আমরা ভাবতে পারিনি যে তুই এভাবে কষ্ট পাবি। প্লিজ একা থাকতে দাও। তুমি আমার মা হয়ে আমার সাথে এটা করতে পারলে? যারা যদি সরাসরি তোকে ভালোবাসার কথা বলতো, যদি তুই মেনে না নিতি, সেই ভয়ে ও সামিয়া সেজেছে। মেয়েটা সত্যি তোকে খুব ভালোবাসে, আর ওর সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে সেই ছোটবেলা থেকেই। কি? না, এটা আমি মানি না। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমার মেয়েটাকে তোমাকে না পেলে সত্যিই মরে যাবে। আমি একজন মা হয়ে তোমার সামনে হাত জোড় করছি। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে, আমি যেমনই হই না কেন আমাকে ছেড়ে যাবে না, আজীবন আমাকে ভালোবাসবে। তাই বলে এইভাবে ঠকাবে? আমরা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম করেছি, কিন্তু তুমি এতটা কষ্ট পাবে ভাবতে পারিনি। এখন আমি কি করব? হঠাৎ আম্মা আমার হাত ধরে একটা হাত মাথায় নিয়ে, তুই যদি যারাকে তুই মেনে না নিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এই মুহূর্তে আমার কিছু করার নেই, কারণ আমি আম্মুকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। তাই এখন মেনে নিতে বাধ্য। আম্মু, আমি তোমার সব কথাই মানতে রাজি আছি, তবু মরার কথা মুখে এনো না। আমি জানি তুই আমার কথা ফেলতে পারবি না, লাভ ইউ মা। কিন্তু এখন ওকে বউ করে আনবো না। আপাতত তোদের রেজিস্ট্রি করে রাখবো, যখন বিয়ের বয়স হবে তখন আনবো। তুমি যা ভালো বোঝো, ততদিন না হয় জমিয়ে প্রেম করব। কেউ বাধা দিচ্ছে নাকি? আচ্ছা মা, তোমরা যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। তারপর মা আর ম্যাম থুক্কু শাশুড়ি আম্মা চলে গেলেন। এখন আমি আর যারা আছি ছোট। আমি এত সহজে তোমাকে মাফ করব না। মানে? আমাকে কষ্ট দেওয়ার শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি তুমি যা শাস্তি দিবে আমি সব মাথা পেতে নেব। সত্যি তো? বেশি কিছু না, আমাকে প্রতিদিন একটা করে লিপ কিস করতে হবে। এটা কেমন শাস্তি আবার? এইটাই তোমার শাস্তি। এখন আমাকে মিষ্টি খাওয়াও। দাঁড়াও, আমি নিচ থেকে নিয়ে আসি। মিষ্টি তোমার কাছে আছে, নিচে যেতে হবে না। আচ্ছা দুষ্টু, সবার সামনে কিভাবে দেবো? এখানে তো আমি আর তুমি, আর কেউ নেই। কেন, তুমি দেখতেছো না তোমার পাঠকের ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে? আমার লজ্জা লাগে না বুঝি? ও ভাইয়েরা এবং বোনেরা, আপনারা এখন আসতে পারেন। আপনাদের কারণে আমি আমার ফিউচার বইয়ের থেকে মিষ্টি খেতে পারছি না। আপনারা যে যার বাসায় চলে যান। সবাই চলে গেছে, এইবার দাও। আচ্ছা। শুরু হলো নতুন প্রেমের অধ্যায়।